আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরের থেকে আমাদেরকে দেখছেন, আজকে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের আমন্ত্রণে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আমাদের মাঝে এসছেন। তাদেরকে আপনারা সবাই চিনেন। আমি মোহাম্মদ মাশিকুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের মাঝে আজকে গেস্ট অফ অনার হিসেবে আছেন, যাকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষা এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যিনি বিশিষ্ট অবদান রেখে যাচ্ছেন, আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ সবুর খান। তাকে আমার মনে হয় পরিচয় করিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজন হয় না, তারপরেও আমি বলছি, উনি চেয়ারম্যান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল গ্রুপ। ড্যাফোডিল গ্রুপের মধ্যে আপনারা জানেন যে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, স্কিল জবস, ড্যাফোডিল কলেজ, অনেকগুলি প্রতিষ্ঠান এর মধ্যে আছে। উনি ভাইস প্রেসিডেন্ট Association of Universities of Asia and Pacific, High Commissioner at World Business Angels Investment Forum। তাছাড়া উনি একজন সফল শিল্প উদ্যোক্তা, প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের শিল্পায়নে, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এবং ডিজিটালাইজেশন এবং যে আমরা আজকের যে টপিক ভার্চুয়াল লার্নিং, এই ক্ষেত্রে ওনার বিশেষ অবদান আছে। উনি বাংলাদেশ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটিরও প্রেসিডেন্ট ছিলেন। জনাব সবুর খান স্যার, আপনাকে আমাদের বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের মাঝে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনাকে স্বাগত। আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরো 2 জন সম্মানিত অতিথি আছেন। একজন প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম। উনি প্রায় দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে আসছেন। তার মধ্যে 10 বছরেরও বেশি সময়, প্রায় 1 যুগ, উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন। বর্তমানে উনি ডিন স্কুল অফ বিজনেস, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং অ্যাডভাইজার টু দ্য বোর্ড অফ ট্রাস্টি। তার আগে উনি উত্তরা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে অত্যন্ত দায়িত্বপূর্ণ অধ্যাপনা করে আসছেন এবং উনি একজন বিশিষ্ট গবেষক। আমাদের সাথে আরো অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর হুমায়ুন কবির চৌধুরী। উনি প্রফেসর অ্যান্ড ডিন, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, জগন্নাথ ইউনিভার্সিটি। উনি তার আগে সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ছিলেন। তাছাড়া উনি রাজশাহী ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, এবং উনিও একজন বিশিষ্ট গবেষক। দেশে বিদেশে তাদের প্রত্যেকেরই গবেষণার যথেষ্ট সুনাম আছে এবং অনেক অবদান রেখে যাচ্ছেন। আমরা আজকে আপনাদের প্রফেসর ডক্টর হুমায়ুন কবির চৌধুরী এবং প্রফেসর ডক্টর এম নজরুল ইসলাম স্যার, আপনাদের দুজনকে আমাদের বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিএসএইচ এর ধন্যবাদ আমাদেরকে এই একটা সুন্দর অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আপনার স্যার, আপনার মাইকটা মিউট আছে। প্রফেসর হুমায়ুন কবির চৌধুরী স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। একটু সংশোধন করি, আমি ফ্যাকাল্টি অফ বিজনেসের ডিন না, আমি মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান। সরি। তো আমার মনে হয় যে আপনি প্রফেসর, ডিন, তার চেয়ে বড় পরিচয়, আপনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন।
সবাই আপনাদের প্রত্যেককেই শ্রদ্ধা পোষণ করি। আমাদের সাথে আরেকজন যুক্ত হবেন, উনি ফোন করেছেন, ওনার লিঙ্কটা একটি কাজ করছে না। আমাদের বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার এবং সাবেক সাধারণ সম্পাদক মিস ফাহমিদা চৌধুরী, উনি ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল ট্রেনিং ইনস্টিটিউট। তার আগে উনি ছিলেন বিআইবিএম এর ডিরেক্টর। তো উনি ইতিমধ্যে জয়েন করবেন আমাদের সাথে, আমার সাথে একটু আগে কথা হয়েছে। আমি প্রথম আজকের গেস্ট অফ অনার সম্মানিত অতিথি জনাব সবুর খান স্যারের কাছে আজকের বিষয়বস্তুটার সম্পর্কে একটু জানতে চাবো। তারপর আমাদের সম্মানিত দুই আলোচক আলোচনা করবেন, তারপরে আপনি আপনার মন্তব্য দিবেন এবং দর্শক শ্রোতা মণ্ডলী এই বিষয়বস্তুর উপর আপনাদের যা জানার আছে, আপনাদের যা মন্তব্য তা করবেন। তা আমাদের সম্মানিত অতিথি, গেস্ট অফ অনার এবং সম্মানিত আলোচকবৃন্দ সবাই অত্যন্ত জ্ঞানী শিক্ষাবিদ, ওনারা এই বিষয়ে আলোকপাত করবেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন ইন হায়ার এডুকেশন অ্যান্ড ভার্চুয়াল লার্নিং। আমরা জানি আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যুব সমাজ, তারা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে অনেক সময় আনএমপ্লয়েড থাকে। তার কারণ হিসেবে এমপ্লয়াররা অনেক সময় বলেন যে তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসে কর্মজীবনে ইন্ডাস্ট্রির সাথে খুব বেশি পরিচিতি থাকে না, এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়া ইনস্টিটিউশন বা বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটগুলার একটা যে সংযোগ, তারা ছাত্র অবস্থায় এই সুযোগটা অনেক ক্ষেত্রে পাচ্ছে না। তার মধ্যে যুক্ত হয়েছে যে করোনা ক্রাইসিস বা কোভিড-19-এর যে ভার্চুয়াল লার্নিং। যদিও এই ভার্চুয়াল লার্নিং দেশের বাইরে, এই দুইটা বিষয়ই, যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এবং ভার্চুয়াল লার্নিং, দুইটাই বহির্বিশ্বে, উন্নত বিশ্বে অনেক আগের থেকেই একটা শিক্ষার একটা অঙ্গ হিসেবেই পরিচিত ছিল। তো এই বিষয়গুলোর উপরে আমরা আজকে জানবো। তার কারণ কোভিড-19 আমাদেরকে আরো বেশি ধাবিত করেছে এই ভার্চুয়াল লার্নিং এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের উপর। আমি প্রথমেই অনুরোধ করব, আমন্ত্রণ জানাবো ডক্টর সবুর খান স্যার, আপনি যদি একটু অনুগ্রহ করে আলোচনার আলোকপাত করেন। ধন্যবাদ মাশিকুর রহমান খান। আমার মনে হয় যে this is a very right time topics I should say, কারণ আমরা জানি যে COVID-19 giving us lot of lesson every day, every moment, এবং পাশাপাশি যেটা আমরা সবসময়, আপনিও যে কথাগুলো একটু আগেই বলেন, আজকের প্রতিপাদ্য বা আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে যে আমরা কিভাবে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি দুই পক্ষের যে লিঙ্কেজ প্রোগ্রামটা আমরা কিভাবে আনতে পারি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগে বাংলাদেশে কিন্তু একটা বড় প্রবলেম ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু বা ব্যবসায়ীরা বা আমরা যাদেরকে বিজনেস কমিউনিটি বলি, তাদের অনেকের পক্ষেই কিন্তু হয়তো একাডেমিক অ্যাক্টিভিটিজের সম্পর্কিত বা রিলেশনটা ডেভেলপ করা সম্ভব হয়। কিন্তু এইবার আমরা কিন্তু কোভিড-19-এ কিন্তু একটা ব্যাপার খুব ক্লিয়ার, যে আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা শিক্ষিত হচ্ছে, তারা এই মুহূর্তে পাস করার পর তারা কি জব পাবে, কিভাবে তারা কর্মক্ষেত্রে নিজেদেরকে ফুটিয়ে তুলবে, কোন প্রফেশনে তারা যাবে, এই দিকগুলো যদি এখন এডুকেশনের সাথে ইনভলভ করা না হয়, ইন্ডাস্ট্রি যদি এখন ইনভলভ করতে না পারে, এবং আমি কিন্তু এখানে শুধু একা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে মানে দোষ দিব না, আমাদের একাডেমিশিয়ানদেরও কিন্তু একটা বড় দায়িত্ব আছে। কারণ একাডেমিশিয়ানদেরও কিন্তু বুঝাইতে হবে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ তুলে ধরছি, বাংলাদেশে কোন একটা বড় গ্রুপ অফ কোম্পানি, উনি যখন আমাকে জাস্ট 10 দিন আগে ফোন করে বললো যে ভাই আমি খুব বিপদে আছি, আমার এই কোম্পানি প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে আমি রান করতে পারছি না, তখন আমি কিন্তু ওনাকে যখন বললাম যে দেখুন, এত বিউটিফুল সিস্টেম ডেভেলপ করা আছে, আপনি তো সিস্টেমের উপরে চলতে হবে। আপনি এখন আপনার যে কোম্পানিগুলো আছে, আপনি এতদিন পর্যন্ত হাজার হাজার লোকরে আপনি কিন্তু
কিন্তু এখন কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের পরে এখন কিন্তু দিস ইজ দ্য রাইট টাইম টু ইমপ্লিমেন্ট দ্য টেকনোলজি। উইদাউট ইমপ্লিমেন্টেশন অফ দ্য টেকনোলজি ইউ ক্যানট সাস্টেইন। তো দেখেন 10 দিন আগেই উনি ওনার কোম্পানিতে সিস্টেম ইমপ্লিমেন্ট করার পর এখন কিন্তু আজকেই ওনার মেসেজ পেলাম যে ভাই আমার 10 বছরে আমি যা চিন্তা করতে পারি 10 দিনে আমি ততটুকু ডেভেলপ করতে পেরেছি। তার মানে কি? তার মানে হচ্ছে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে প্রতিনিয়ত, সেই ডেভেলপমেন্ট গুলো যদি আমরা এডুকেশন সিস্টেমের সাথে কোপ আপ করাতে পারি। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ট্রল হচ্ছে, আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যান ট্রল হচ্ছে যে গুগলে ক্লাস নিচ্ছে, জুমে ক্লাস নিচ্ছে, তাই না, যেগুলা নিয়ে ছেলেমেয়েরা কিন্তু ট্রল করছে, তারা অনেক কার্টুন বানাচ্ছে। এখন আমাদের শিক্ষকদের কিন্তু এখন ভাবতে হবে, ভাবার সময় আসছে যে আমি গুগলে ক্লাস নিয়ে একটা ছাত্রছাত্রী কখনই সন্তুষ্ট করতে পারবো না। কারণ অনেকেই বলছে যে গুগলে সে অ্যাটেন্ড করে সে কিন্তু তার কাজে সে চলে যাচ্ছে, যখন হঠাৎ করে একটু পরে এসে হঠাৎ বলে হ্যাঁ স্যার আমি কি, তার মানে হচ্ছে যে গুগল মিট বা জুম দিয়ে কিন্তু আপনি হয়তো খুব সাময়িক কিছু সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন, কিন্তু আলটিমেটলি আপনাকে পার্মানেন্ট সলিউশনের জন্য কিন্তু ভার্চুয়াল লার্নিং সিস্টেমে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে নিজস্ব লার্নিং সলিউশন, যেখানে ক্লাসগুলো থাকবে, ভিডিও থাকবে। আপনি একটা যেমন এখন আমরা যদি বলি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি, কোন একটা ছাত্রছাত্রীকে 48 ঘন্টা হয়তো সময় তাকে দিয়ে দেওয়া হয়। এই 48 ঘন্টা সময়ের ভিতরে সে যে কোনো একটা সময় এসে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে, এবং সে যখন ক্লাসে অ্যাটেন্ড করবে তখন ওই টাইমটা থেকে তার কাউন্ট করা হবে তাকে কতটুকু সময় দেওয়া হচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হলো কেউ যদি ইন্টারনেট সুযোগ নাও পায় তাহলেও কোনো সমস্যা নাই, এবং তাকে ওই ক্লাসটা অ্যাটেন্ড করে প্রপার কোর্স কারিকুলামটা তাকে কমপ্লিট না করতে পারলে সে সেকেন্ড স্টেপে এসে যেতে পারবে না। আবার সেকেন্ড স্টেপের পরে থার্ড স্টেপে যাকে যেতে, আবার প্রতিটা স্টেপে তাকে কিন্তু ডিসকাশন, কুইজ, তার এক্সাম আছে, যেটা টোটাল অনলাইনে আমরা কিন্তু টোটাল যেটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিছু কিছু কাজ করে যাচ্ছি। তার মানে কি হচ্ছে, এখন আমাদেরই কিন্তু অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে বলছে যে ভার্চুয়াল বা এই ই লার্নিং এ এসে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল এডুকেশন থেকেও কিন্তু এটা অনেক বেশি ইন্টারেক্টিভ। তার কারণ হচ্ছে এখানে কিন্তু একজন শিক্ষক ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই। এখানে একজন শিক্ষক কিন্তু ক্লাসে যেমনি ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আসলো, লেকচার দিল, ছাত্র বুঝলো কি বুঝলো না, এখানে কিন্তু সেই সুযোগটুকু নাই। আপনি একটা ক্লাসে ঢোকার সাথে সাথে আপনি আইডেন্টিফাই করতে পারবেন তার ক্লাসে যদি 40 জন ছাত্র থাকে কতজন ছাত্র এই মুহূর্তে পার্টিসিপেট করেছে, কতটা ক্লাসে পার্টিসিপেট করছে, কোন লোকেশন থেকে পার্টিসিপেট করেছে, কতক্ষণ সে ছিল, কি তার ফিডব্যাক ছিল, সে কতটুকু কুইজে পার্টিসিপেট করেছে, আদৌ সে ক্লাসটা বুঝেছে কিনা, এবং টিচারকে সে কি ধরনের সে ফিডব্যাক দিচ্ছে, টিচারকে সে কি রিয়েল ভালো মার্ক করছে না খারাপ মার্ক করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন ক্লাসটা এসে অংশগ্রহণ করে তখন কিন্তু আরেকজন পিয়ার্স বা তার আরেকজন ফ্রেন্ড কিন্তু তাকে বোঝাতে পারে যে ওকে এখন তো শিক্ষক নেই, আমি তোমাকে বোঝাচ্ছি ক্লাসটা কিভাবে করে। মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বলবো যে যারা এখন আমাদের সামনে যারা স্ক্রিনে আছেন, আপনারা যদি এই মুহূর্তে গুগলে যে ইউটিউবে যে যদি আপনি আমাদের বিএলসি বা ব্ল্যান্ডিং লার্নিং সেন্টার যদি ড্যাফোডিলের আপনি সার্চ করেন, আপনি হাজার হাজার ভিডিও পাবেন ছাত্রদের যে কিভাবে কুইজে অংশগ্রহণ করতে হবে, কিভাবে অ্যাসাইনমেন্ট, এবং যে অ্যাসাইনমেন্ট গুলো তারা এখন পার্টিসিপেট করছে সেখানে কপি পেস্ট করার কোনো স্কোপ নাই, কারণ প্লাগারিজম সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু এখন বলতে চাচ্ছি ছাত্রছাত্রী যদি বই খুলেও পরীক্ষা দেয় তাহলে কিন্তু আলটিমেটলি তার পক্ষে সম্ভব না, মানে যে বাইপাস করা যে সিস্টেম ডেভেলপমেন্ট। তার মানে কি আমাকে টেকনোলজিকে এখন ব্যবহার করতে হবে। কারণ আমরা আজকে কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করছি, এমআইটির কথা দেখি, হার্ভার্ডের কথা দেখি, আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু বহু আগে থেকে, আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে শুরু করি নাই, আমরা 2013 সালে যখন অনবরত হরতাল গুলো হচ্ছিল তখন থেকে কিন্তু আমরা এই শুরু করি, এবং আমরা তৎকালীন কিন্তু আমাদের ইউনিভার্সিটির একমাত্র রেকর্ড ছিল যে কোনো হরতালে আমরা কিন্তু মিস করি নাই। আমরা তখনই কিন্তু আমরা এই সিস্টেমটা ধীরে ধীরে ডেভেলপ করি। বাট দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু এটার প্রতি তাদের একটা ওইভাবে কন্ট্রিবিউশন বা কমিটমেন্ট বা যেটাকে আমরা বলি ডিভোশন ছিল না। কিন্তু এইবার যখন প্যান্ডামিক সিচুয়েশন আসলো তখন কিন্তু ওনারাও নিজেরাও কিন্তু রিয়েলাইজ করলো যে গুগল মিটে বা জুমে যদি আমি ক্লাস নেই তাহলে এগুলো নিয়ে কিন্তু আলটিমেটলি হাস্যকর একটা অবস্থা তৈরি হচ্ছে। তো সেই কারণে পরবর্তীতে আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি। ইতিমধ্যে আমরা মাননীয় শিক্ষা উপমন্ত্রীর সাথে আমরা একটা প্রোগ্রাম করে অনলাইন লার্নিং সামিট করে আমরা কিন্তু যারা যেসব বিশ্ববিদ্যালয় বা যেসব কলেজ বা যেসব স্কুল এখন এই অনলাইন লার্নিং সলিউশন তৈরি করতে পারে না, কারণ আমরা কিন্তু আবারও বুঝছো অনলাইন ক্লাস বলতে কিন্তু ডেফিনেটলি ইটস নট মিনিং যে আমি গুগল মিটে গেলাম আর আমি অনলাইনে একটা ক্লাস কন্ডাক্ট করলাম। নো, আই এম সো সরি, এটা কেউ আমাকে ভুল বুঝবেন না। অনলাইন ক্লাসটাই হচ্ছে, ভার্চুয়াল ক্লাসটা হচ্ছে ইটস এ ভেরি ইন্টারেক্টিভ সিস্টেম। এবং আমাদের একজন শিক্ষকেরই কিন্তু বক্তব্য হচ্ছে যে আমার রাত 3টা সাড়ে 3টার সময় ঘুম ভেঙে যায়, যে আমার রেডি করতে হবে, ইন্টারেক্টিভ সেশনটা তৈরি করতে হবে, কুইজ গুলো দিতে হবে, আমাকে কিছু আইস ব্রেকিং সেশন তৈরি করতে হবে। তার মানে ওনারা কিন্তু অনেক পরিশ্রম করছেন, এবং এই পরিশ্রম করার কারণে যখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আমরা কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে প্রত্যেক শিক্ষককে আমরা 100% স্যালারি প্রোভাইড করতে পেরেছি, বিকজ দে আর কন্ট্রিবিউটিং লট, এবং কোনো কনফিউশন নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আমি আবারও রিপিট করছি, আপনারা সবাই জানেন, আমার এটা বলতে কোনো অত্যুক্তি নাই, কারণ বিকজ ইটস ওপেন টু অল। আর সারা পৃথিবীর ভিতরে যদি আপনি যান, আজকে যদি অ্যালেক্সা র্যাঙ্কিং আপনি যান, বাংলাদেশের ওয়েব পপুলারিটির দিকে আপনি তাকান, তাহলে ওয়েব পপুলারিটি লক্ষ্য করবেন যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েব পপুলারিটি হচ্ছে 151। আমি আজকের রেকর্ড বলছি, তার মানে কি, এবং 151, তার মানে আমরা কিন্তু বাংলাদেশে গুগল, ফেসবুক বা অন্যান্য সাইট গুলোতে যেই পরিমাণ লোকজন ভিজিট করে, তার খুব কাছাকাছিতে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা চলে আসছে। কেন আসলো? এর মূল কারণটাই হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা এখানে মজা পাওয়ার কারণেই কিন্তু তারা অনেক সময় তারা এখানে ব্যয় করছে। এবং আমরা বিশ্বাস করি, যেমন আগামী 18 তারিখে আমাদের নতুন ভার্সন আসছে, আমাদের কিন্তু আমরা যে ব্লেন্ডিং লার্নিং সিস্টেম, ভার্চুয়াল লার্নিং, যেটা আমরা ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করেছি, 18 তারিখ রাত্রে আমাদের নতুন ভার্সন ইমপ্লিমেন্ট করব। তার মানে কি, আমাদের আরো নতুন নতুন ফিচার আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, আমাদের অনলাইন প্রক্টরিং সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। একটা ছাত্র বা ছাত্র যদি তার ঘাটটা ফিরায়, তাহলে সিস্টেম কিন্তু বলে দিবে তুমি অন্যদিকে তাকাচ্ছ। তো যাই হোক, এইভাবে অনেক ফেসিলিটি মার্কেটে এখনো অ্যাভেলেবল আছে। আমি বিশ্বাস করি যে আমাদের যারা শিক্ষক বিশ্ববিদ্যালয়ে, তারা অনেক ম্যাচিউর, তাদের সময় আসছে কন্ট্রিবিউট করার জন্য। এবং আমার বিশ্বাস যে কোভিড-19 এবং এই একাডেমি ইন্ডাস্ট্রি দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে এখন কিন্তু শিক্ষা ক্ষেত্রে অনেক বড় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। কারণ আমি আবারও রিপিট করছি করে, আমি আপনার কাছে আবার দিচ্ছি যে ইন্ডাস্ট্রি এখন কিন্তু সময় আসছে যে ভাই, তোমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলো আমার এই প্রজেক্টটা তৈরি করে আমার কোম্পানি বা আমার ইন্ডাস্ট্রি বা আমার মার্কেটিং বা আমার প্রোডাকশন আমি কিভাবে এটাকে অটোমেটেড করতে পারবো। সেটা কিন্তু এখন কিন্তু আমি মনে করি শিক্ষকদের ইনভলভমেন্ট করার সময় আসছে। আগে আমরা কোথায় কোথায় কিন্তু আমরা মনে করি একটা ফার্মের কাছে চলে যাই, কিন্তু আমি মনে করি যে এখন কিন্তু শিক্ষকদের সময় আসছে। তার কারণে যে শিক্ষকরাও কিন্তু ইতিমধ্যে আমি মনে করি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু রিয়েলাইজ করতে পেরেছে যে আমরা কোন পর্যায়ে আছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এবং আমি একটু কথা বলি। আমি শিক্ষকদের আবারও রেসপেক্ট জানাচ্ছি, কারণ আমি এই কারণে রেসপেক্টটা জানাচ্ছি, আমাদের শিক্ষকদের ভিতরে একটা ভীতি ছিল। অনেকেই কিন্তু ওই মুহূর্তে তারা কিন্তু খুব একটা কনফিডেন্স পায়নি, বাট আমরা কন্টিনিউয়াসলি বাইরের থেকে বেশ কিছু টিচারকে আমরা নিয়ে আসছি, আমেরিকান কিছু টিচারকে আমরা ইনভলভ করছি। কন্টিনিউয়াস ট্রেনিং আমরা দেওয়ার পর এখন কিন্তু আমাদের যেই সব শিক্ষক, সিনিয়র শিক্ষকরা একটু বিব্রত বোধ করেছিলেন যে টেকনোলজিতে এইভাবে আমরা ইনভলভ হতে পারবো কিনা, তারা কিন্তু রিয়েলি দে আর ডুইং ভেরি ওয়েল, এন্ড আই মাস্ট টেল ইউ দ্যাট। So I hope that Mashuk Bhai, as for BHHRM, I think it is the right time that please you also can play a very good role. আপনাদেরও কিন্তু সময় আসছে ইউনিভার্সিটি গুলোকে আপনারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করাতে পারেন। আপনারা কিন্তু শুধুমাত্র কোর্স না, আপনারা কিন্তু বলতে পারেন যে এখানে এই কোর্সটা আমরা ডিজাইন করতে চাই। কারণ হুমায়ুন কবির স্যার আছেন মার্কেটিং এর, আপনি এখন লক্ষ্য করে দেখেন আজকে মার্কেটিং কোথায় হচ্ছে। আজকে মার্কেটিং চলে আসছে সোশ্যাল নেটওয়ার্কে। আজকে মার্কেটিং কিন্তু এখন মোবাইলেও কিন্তু কেউ SMS এখন চেক করে না, এভরিথিং ইজ গোয়িং। সো আমার মাইন্ডসেটটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমাকে ডাটা অ্যানালাইসিস করতে হবে, কোন ধরনের কাস্টমার আছে, কাদের মাইন্ডসেট কতটুকু, কাদের ক্যাপাসিটি কতটুকু, কোন প্রফেশন অনুযায়ী আমাকে অ্যালোকেট করতে হবে। থ্যাংক ইউ মাসুদ ভাই। আমার মনে হয় যে আই মাস্ট গো টু দ্য अगेन মডারেটর। অনেক ধন্যবাদ। আপনার কাছে ডেফিনেটলি আসবো, তার কারণ আমি এটা বললে অত্যুক্তি হবে না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিজিটালাইজেশনের পথিকৃৎ আপনি। তার কারণ বাংলাদেশের যে কম্পিউটারাইজেশন, যখন অনেকে আমরা কম্পিউটার ইউজ করতাম না, তখন কিন্তু আপনি কম্পিউটারকে পপুলারাইজ করার জন্য অনেক চেষ্টা করেছেন। তারপর কম্পিউটার সমিতি, বেসিস, তারপর বিভিন্ন নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে শিক্ষাক্ষেত্রে অনেক নেতৃত্ব দিয়েছেন আপনি। আরো অনেক আমরা জানবো কিভাবে আমরা একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করে ডিজিটালাইজেশনের মাধ্যমে এবং ভার্চুয়াল এডুকেশনকে আমরা আরো ফলপ্রসূ করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করব আরেকজন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম স্যার, আপনি যদি একটু কাইন্ডলি আমাদের আজকের যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা আমাদের কেন বেশি দরকার, যে যাতে আমাদের যে, আমি ঠিক বদনাম বলবো না, আমাদের যে গ্যাপটা আছে, আমাদের যুব সমাজ, আমাদের গ্রাজুয়েটসরা বিশ্ববিদ্যালয় থেকে যে ইন্ডাস্ট্রিতে খুব একটা ভালো করতে পারে না, সেখানে একটা বড় গ্যাপ রয়ে গেছে যে একাডেমির সাথে ইন্ডাস্ট্রির গ্যাপটা। এই ক্ষেত্রে বিশেষ করে আপনি যদি কাইন্ডলি একটু বলতেন আমাদের, প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। ধন্যবাদ। আজকে সুন্দর একটা আলোচনায় আমাকে আমন্ত্রণ জানার জন্য।
আজকের যে বিষয়টি আলোচনা এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া কোলাবোরেশন ইন হায়ার এডুকেশন অ্যান্ড ভার্চুয়াল লার্নিং। ইনফ্যাক্ট আমরা যদি দেখি যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, এখানে আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ডক্টর সবুর খান, at the same time famous educational entrepreneur উনি বটে। সো কোলাবোরেশন এন্ড এখানে কিন্তু ইন্টিগ্রেশন আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কাইন্ড অফ ইন্টিগ্রেশন ইজ হিয়ার। বাট কোশ্চেন যেটা আপনার সেটা হচ্ছে যে কোলাবোরেশন করে কিভাবে মানে আমরা বেটার এডুকেশন দিতে পারি, কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি এই একাডেমিয়া থেকে বেনিফিটেড হতে পারে। ইউজুয়ালি আমরা কি দেখি, আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি যে তারা এমপ্লয়াবিলিটি বাড়ানোর জন্য অস্ট্রেলিয়াতে তারা তাদের কারিকুলামের মধ্যে এই যে ইন্ডাস্ট্রি এক্সপোজার অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচ করে তাদের প্রোগ্রাম ডেভেলপ করছে। এর অর্থ হচ্ছে যে শুধুমাত্র থিওরিটিক্যাল এডুকেশন দিয়ে একটা বিশ্ববিদ্যালয় থেকে যদি গ্রাজুয়েট তৈরি করা হয়, সেই গ্রাজুয়েট কর্পোরেট এসে তো আলটিমেটলি তো কর্পোরেট এসে যাবে, সেখানে হয়তো সে সেটা গিয়া অ্যাপ্রোপ্রিয়েটলি সে তার মানে থিওরি অ্যাপ্লাই করতে পারবে না। সেই জন্য কাইন্ড অফ ইন্টিগ্রেশন এন্ড একটা আমি বলবো যে একটা লিঙ্ক দরকার, যে কারণে একজন ছাত্রের পক্ষে তো এই লিঙ্কটা ক্রিয়েট করা সম্ভব না। এটা একমাত্র কারিকুলামের মধ্যে যদি বিল্ট ইন থাকে যে হ্যাঁ তোমাকে এই থিওরিটিক্যাল কোর্স at the same time you shall have to go to the practical work in the form of internship or maybe in the form of practical work, যদি এই গ্রাজুয়েট স্টুডেন্টকে যদি অ্যালাউ করা হয় তাহলে ডেফিনেটলি স্টুডেন্ট যে থিওরিটা বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেইটার একটা অ্যাপ্লিকেশন সে শিখতে পারবে এবং জানতে পারবে। সুতরাং কোলাবোরেশন ইজ আ মাস্ট। আমাদের দেশে আমরা মূলত এর একটা খুব একটা মানে আমি বলবো যে আমরা দেখি না, আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা খুব একটা দেখি না যে বিশ্ববিদ্যালয় কারিকুলামের মধ্যে যে কোর্স কারিকুলাম ডিজাইন করা হয় সেখানে কর্পোরেটকে যে ইনক্লুড করা প্রয়োজন, ইন্ডাস্ট্রি যে ইনক্লুড করা প্রয়োজন টু গিভ দ্য প্র্যাকটিক্যাল নলেজ টু দ্য স্টুডেন্ট, সেইটা আমাদের দেশে আমরা একটু কম দেখি। বাট উন্নত দেশগুলো কিন্তু এই প্রয়োজনটা অনেক আগেই বুঝেছে এবং তারা এটাও বুঝেছে যে ক্লাসরুম টিচিং ইফেক্টিভনেস করার পাশাপাশি তার যে প্র্যাকটিক্যাল নলেজ তার একটা অ্যাপ্লিকেশনটাও প্রয়োজন। এবং এর ফলে যদি আমরা এইভাবে কোলাবোরেশন যদি করা যায়, ডেফিনেটলি ইন্ডাস্ট্রি যেমনি বেনিফিটেড হবে, এট দি সেম টাইম বিশ্ববিদ্যালয় বেনিফিটেড হবে। এছাড়াও আমরা এখন দেখি যে লেটেস্ট এডুকেশন সিস্টেমে বলা হচ্ছে স্টেম এডুকেশন, স্টেম সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, স্টেম এডুকেশন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। এখন যেমন স্টেম মার্কেটিং বলা হচ্ছে, স্টেম মার্কেটিং স্টেম মার্কেটিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ মার্কেটিং এর মধ্যে সায়েন্স থাকবে, টেকনোলজি থাকবে, ইঞ্জিনিয়ারিং থাকবে, ম্যাথামেটিক্স থাকবে। বাট এই মার্কেটিংটা আমি যখন স্টেম কারিকুলাম যখন ডিজাইন করব ছাত্রদের জন্য, উন্নত দেশে যেটা করছে, ইউএসএ তে করছে, সেইখানে তার তো একটা অ্যাপ্লিকেশন যে টেকনোলজি আমি শিখাচ্ছি, টেকনোলজি কি হাউ টু অ্যাপ্লাই দিস টেকনোলজি হি মাস্ট নো। সুতরাং অ্যাপ্লিকেশনের কোনো বিকল্প নাই এবং এটা একমাত্র সম্ভব যে নলেজ এক্সচেঞ্জের মাধ্যমে বিটুইন একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমি ডক্টর সবুর খানের কথা আমি একটু পুনরায় অ্যাটাক করতে চাই। উনি তো একটা কথা বলছেন খুবই আমার কাছে ভালো লেগেছে, কারণ আমরা আছি একাডেমিয়াতে, ফুললি একাডেমিয়াতে, আর ডক্টর সবুর খান আছেন একাডেমিয়া কাম ইন্ডাস্ট্রি বোথ। সো ওনার কথাগুলো আমার কাছে খুব রিয়েলিস্টিক এবং অ্যাপ্রোপ্রিয়েট এই সময় মনে হয়েছে। আমরা তো জানি যে কোনো একটা সমস্যা যখন আমাদের সামনে আসে, একটা প্রবলেমের মধ্যেও কিন্তু যে কোনো প্রবলেমের মধ্যে কিন্তু একটা অপরচুনিটি, যে কোনো একটা থ্রেটের মধ্যে একটা অপরচুনিটি থাকে। কোভিড আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটার মধ্যে একটা অপরচুনিটি আছে। আজকে আমরা 3 মাস বা 4 মাসে যে আমাদের যে ডেভেলপমেন্টটা হলো, যে এই যে অনলাইন বেসড ক্লাস নেওয়া, ইভ্যালুয়েশন করা, অ্যাসাইনমেন্ট দেওয়া, ছাত্র টিচার সবার মধ্যে যে লাখে লাখে ছাত্রছাত্রী টিচার গার্ডিয়ান সবার মধ্যে যে ওরিয়েন্টেশনটা হলো, ইট ইজ বিকজ অফ কোভিড। এবং আমরা যত দ্রুত অ্যাডাপ্ট করলাম, এটা হয়তো এরকম একটা বিপদ না আসলে আমরা হয়তো পারতাম না, যেটা সবুর খান ওনারা অনেক আগেই শুরু করেছিলেন, কিন্তু এত স্পিড আপ করতে পারে নাই এখন যত স্পিডে ওনারা যাচ্ছেন। সুতরাং এই জিনিসটাকে শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে লিমিটেড না রেখে আমার মনে হয় এটা একাডেমিয়ার সাথে যদি আমরা হায়ার এডুকেশন যদি আমরা ইন্ডাস্ট্রিকে ইনকর্পোরেট করতে পারি, আমার মনে হয়
তাহলে আমরা যে টিচিংটা যে টিচিং লার্নিং আমরা যে ছাত্রদেরকে যে পদ্ধতির মাধ্যমে দিচ্ছি সেই পদ্ধতিটাও যেমনি এফেক্টিভ হবে এবং সেটা ভ্যালু এডিং হবে এবং এমপ্লয়াবিলিটি বাড়বে, ছাত্র গ্রাজুয়েটদের এমপ্লয়াবিলিটি বাড়বে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো, অনেক কোশ্চেনও আছে। তো আমরা আপনার কাছ থেকে যেটা শুনলাম অত্যন্ত মূল্যবান কথা যেটা বলছেন, স্টিম এডুকেশন, যে সেখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এগুলি সব কম্বিনেশন থাকবে। এবং ডক্টর সবুর খান স্যার যেটা বলেছেন যে এখন কোভিড-19 আমাদেরকে বাধ্য করেছেন, কিন্তু উনার ফ্যামিলিতে, ড্যাফোডিল ফ্যামিলিতে অনেক আগের থেকেই এই ডিজিটালাইজেশনের আসলে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যে একাডেমির সাথে যদি ডিজিটালাইজেশনের কম্বিনেশনের অগ্রদূত থাকে সেটা ড্যাফোডিল ফ্যামিলি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আপনাকে সবুর খান স্যারকে অনেক ধন্যবাদ এবং প্রফেসর নজরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমরা আরেকজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বাংলাদেশের শিক্ষা গবেষণার ক্ষেত্রে যার সুনাম অনেক বেশি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হুমায়ুন কবির চৌধুরী স্যার, আপনার কাছ থেকে শুনতে চাবো এই দুইটা বিষয়ের উপরে, যে বিশেষ করে ভার্চুয়াল এডুকেশন এবং আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে সংযুক্ত, এটা কেন দরকার এবং বর্তমান অবস্থায় আমরা কিভাবে এটাকে আরো বেশি ফলপ্রসূ হিসাবে আমাদের এস্টাবলিশ করতে পারি, যাতে কিনা আমাদের গ্রাজুয়েটসরা ফ্রাস্ট্রেশনে না ভুগে, ছাত্র অবস্থার থেকেই যাতে তাদের মাইন্ডসেট ঠিক হয় এবং তাদের যাতে আত্মবিশ্বাস জন্মে যে আমরা পাশ করার পর আমরা ভালো জব পাবো বা এন্টারপ্রেনার হবো। যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি দেখেছি যে তারা ছাত্র অবস্থায় তারা যাতে শুধু চাকরি করব এই মাইন্ডসেট না থাকে, আমি চাকরি দিব এরকম এন্টারপ্রেনারও তৈরি করার দিকে তারা অনেক নজর দেয়। আমি কি ঠিক বলেছি কিনা সবুর খান স্যার, যে আপনারা এই কর্মসূচিটা আমি নিজেও দেখেছি ওখানে? তো হুমায়ুন কবির স্যার, আপনি যদি একটু বলেন। কেন আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নিতে হবে, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি, ধন্যবাদ মোহাম্মদ মাশিকুর রহমান খান। আমার মনে হয় আজকে আমাদের যে শিরোনামটা নির্ধারণ করা হয়েছে এটা শুরু থেকে বলা হয়েছে ভেরি টাইমলি এবং খুব এই সময়টার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন ইন হায়ার এডুকেশন। দুইটাই বিষয় আছে, আর একটা হলো ভার্চুয়াল লার্নিং। তো আমার মনে হয় ডক্টর মোহাম্মদ সবুর খান উনি ভার্চুয়াল লার্নিং এর উপরে যে কথাগুলো বলেছেন এই জায়গাটা আমার মনে হয় আর অতিরিক্ত বলার দরকার নাই, বা আমি যেটা বলবো সেটা তার চাইতে অনেক ভালো কথা হয়তো বা আরো পরবর্তী বলবেন। আমি বরং যদি একটু ফোকাস করি ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন, যেটা ডক্টর নজরুল ইসলাম বলেছেন, আমি এইটার বিষয়টা যদি আমি এইভাবে দেখি যে এটা নিয়ে আমরা আসলে আলোচনা করছি কেন, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা ছিল, অথবা এখন সমস্যা আছে, অথবা সমস্যা থাকার সম্ভাবনা আছে। আমি যদি এইভাবে করেই দেখি তাহলে আমার কাছে মনে হয় যে এটা কারণগুলো সম্পর্কে বা এটার ইফেক্ট সম্পর্কে ডক্টর নজরুল ইসলাম উনি বলেছেন, এটা যদি আমরা আরেকটু পিছনের কারণটা দেখি, এটা কেন হচ্ছে, কোনো একটা সমস্যা যদি হয় বা এটা যদি সম্ভাবনা থাকে সেটা কেন। আমার কাছে মনে হয় যে ওই বিজ্ঞানী আইনস্টাইন একটা কথা বলছেন না, যে দেয়ার ইজ নো ফ্যাক্ট উইদাউট এ থিওরি। আসলে একটু থিওরির দিকে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। প্রথমেই আমি একটু দেখি যে আসলে আমাদের হায়ার এডুকেশনের কি হওয়ার কথা ছিল এবং এখন রিয়ালিটিটা কি। এখানে যদি আমরা একটু দেখি তাহলে প্রথমে আমি একটু স্মরণ করতে চাই জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সনদের আর্টিকেল 26-এ যেটা বলা ছিল, সেখানে আসলে হায়ার এডুকেশনের ব্যাপারে কি বলা হয়েছে। ওই সনদের 26 আর্টিকেলে কিন্তু যেটা বলা আছে যে শিক্ষা হবে 3 রকম: বুনিয়াদী শিক্ষা, এলিমেন্টারি এডুকেশন, কারিগরি ও টেকনিক্যাল এডুকেশন, এবং উচ্চ শিক্ষা অথবা টার্সিয়ারি এডুকেশন অথবা হায়ার এডুকেশন। 3টা ধাপ থাকবে।
12 বছরের মতো একটা পড়াশোনা হবে বুনিয়াদী শিক্ষায়, সেখানে শিক্ষিত হয়ে একজন মানুষ সমাজের জন্য সুনাগরিক হবে। এটা হচ্ছে মাস্ট, রাষ্ট্রকে এটার খরচ বহন করতে হবে। কারিগরি শিক্ষাটা কি? 2 বছর 3 বছর বা 4 বছর একজন পড়াশোনা করবে টেকনিক্যাল সাইডে, সে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে অথবা কর্পোরেট এমপ্লয়ি হবে। আর উচ্চশিক্ষা আসলে কি হওয়ার কথা? সেখানে হওয়ার কথা সাধনা, সাধনার মাধ্যমে কোনো কিছু একটা ক্রিয়েট করবে এবং সেই ক্রিয়েশনটা ধরে নেওয়া হয় যে ইন্ডাস্ট্রি তার ডেভেলপমেন্টের জন্য ইউজ করবে, রাষ্ট্র ব্যবহার করবে। এটাকে যদি অন্যভাবে বলি, হায়ার এডুকেশন উইল ইউজ মানি ফর নলেজ, ফর ক্রিয়েটিং নলেজ, এবং ইন্ডাস্ট্রি সে কি করবে? উইল ইউজ দ্য নলেজ ফর মানি, or the government will use that knowledge for social welfare. এটাই তো হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের যে 150টার মতো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি আছে, এদের কথাটাই যদি আমরা বিবেচনা করি, তাহলে আমার খুব দুঃখের সাথে বলতে হয় রিয়ালিটিটা, আমাদের ডক্টর সবুর খান উনি বলছেন যে আমাদের শিক্ষকদের কিছু দায়িত্ব নিতে হবে। বিষয়টা একদম পুরোপুরি রেসপেক্টের সাথে যদি আমি নিয়ে তারপরে দুঃখজনকভাবে বলি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর আসলে মৌলিক গবেষণা বলতে প্রায় নাই। আমার কষ্ট হচ্ছে বলতে, ইনক্লুডিং মাইসেলফ, প্রায় নাই। এবং যতটুকু আছে সেটার সাথে কিন্তু আসলে ইন্ডাস্ট্রির সম্পর্কটা সেই অর্থে একেবারেই নাই। মানে ওই কানেকশনের জায়গাটা কিন্তু জেরো। এটা কিন্তু রিয়ালিটি, এটা কিন্তু আমাদের আসলে মাথায় রাখতে হবে। এটা কষ্ট হলেও আমাদের এটা বিশ্বাস করতে হবে। তাহলে প্রকৃতপক্ষে এখন আসলে আমরা ইউনিভার্সিটির যা হওয়ার কথা, অ্যাকচুয়ালি আমরা আসলে কি করছি? আমি যদি এক কথায় বলি, আমরা বিশ্ববিদ্যালয় মানে টার্সিয়ারি এডুকেশন বা হায়ার এডুকেশনে যেটা করছি সেটা হলো ইনফ্যাক্ট ওই যে আর্টিকেল 26 যেটা বলা হয়েছিল, টেকনিক্যাল এডুকেশনের কাজটাই আসলে আমরা এখন হায়ার এডুকেশনে করছি। দ্যাট ইজ রিয়ালিটি। আমরা কিন্তু টেকনিক্যাল এডুকেশনের যেটা হওয়ার কথা সেটাই আমরা করছি। মানে আমরা আসলে যেটা করছি সেটা হলো ইন্ডাস্ট্রির জন্য কিছু প্রোডাক্ট তৈরি করি, স্টুডেন্টদেরকে শিখাই, তাদেরকে ফিনিশড প্রোডাক্ট তৈরি করে তারপর ইন্ডাস্ট্রিতে আমরা ছেড়ে দেই। রিয়ালিটি কিন্তু আসলে এটাই। এখন তাহলে এটা এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কি করছে, মানে উন্নত বিশ্বর দেশগুলো, তারা কিন্তু খুব স্মার্টলি ইউনিভার্সিটিকে কিন্তু 3টা ভাগ করে ফেলছে। একটাকে তারা বলছে রিসার্চ ইউনিভার্সিটি, তারা শুধুমাত্র রিসার্চের কাজ করে। একটা আছে টিচিং ইউনিভার্সিটি, অনলি টিচিং। আরেকটা কিন্তু রিসার্চ অ্যান্ড টিচিং বোথ, 3টাই কিন্তু ক্যাটেগরি আছে আমরা আপনারা যদি দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। এখন প্রকৃতপক্ষে আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলো, এই যে 150টা ইউনিভার্সিটি আছে পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে, আমরা আসলে কি করছি? আমরা আসলে কিন্তু যে ক্যাটেগরিতে বিলং করি, প্রতিটা ইউনিভার্সিটি টিচিং অ্যান্ড রিসার্চ দুইটাই কিন্তু আমরা করি। এটা যদি না করি, যদি কিছু পাবলিকেশন না হয়, কিছু যদি রিসার্চ না হয়, তাহলে তো আমি প্রমোশন পাবো না। সুতরাং আমরা এটা করি, কিন্তু আনফরচুনেটলি সেটার কিন্তু প্র্যাকটিক্যাল ইউজ এই জায়গাটা কোথায়, সেটা বোধহয় $1 মিলিয়ন কোশ্চেন। সেটা আসলে কেন আমরা করি বা সেটার ইউজটা কি? এখন আমাদের ধরে নিলাম যে আমরা টেকনিক্যাল এডুকেশনের কাজটাই করি এবং আমরা শুধুমাত্র টিচিং দেই, এই জায়গাটাই যদি আমি কনফাইন করি আমার আলোচনাটা, তাহলে কি? তাহলে আমাদের সঠিকভাবে আমরা শিক্ষাটা তাহলে দিতে পারছি না। এটাও কিন্তু আমাদেরকে একটু, আমি নেগেটিভ মনে হচ্ছে আমার কথাগুলো, কিন্তু আমার মনে হয় যে এই রিয়ালিটিগুলো আমাদের মাথায় নিয়েই আলোচনাগুলো করতে হবে। যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারতাম, তাহলে উচ্চ শিক্ষিত যে বেকারটা আছে বাংলাদেশে সেটা থাকতো না। অথবা আমি ধরে নিতে পারি 55টা দেশ থেকে বাংলাদেশে এসে যে কাজ করে এমপ্লয়িরা, শুধুমাত্র ইন্ডিয়া থেকে যে 5 লক্ষর মতো এমপ্লয়ি বাংলাদেশে কাজ করে কর্পোরেশন গুলোতে, সেটা করতো না, আমরাই সাপ্লাই দিতে পারতাম। অথবা আমি ধরে নিতে পারি যে রিয়ালিটি যেটা, একজন বিদেশি অনেকটা সমপর্যায়ের কোয়ালিফিকেশন নিয়ে বাংলাদেশ থেকে যে এমপ্লয়িটা কর্পোরেশনে যায়, তার চাইতে একজন বিদেশি, একজন ইন্ডিয়ান 5 গুণ বেতন বেশি পায়। তাহলে আমার ধরে নিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো একটা জায়গায় কোনো একটা গ্যাপ নিশ্চয়ই আছে। এটা যদি আমরা ধরে নেই, তাহলে এখন বিষয়টা কেন? এর মনে হয় মেইন কারণটাই হলো আমাদের কিন্তু আসলে ব্যাকে যেতে হবে, কারণটা খুঁজতে হবে। এর মেইন কারণটা বোধহয় আমরা কি আসলে জানি বাংলাদেশে
কতজন বিবিএ অথবা এমবিএ আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা রিকোয়ারমেন্ট আছে আমরা বোধহয় জানি না। কতজন ইঞ্জিনিয়ার লাগবে এটা কি আমরা ইন্ডাস্ট্রিতে জানি? আমরা জানি না। আমরা কি জানি কতজন মনোবিজ্ঞানী লাগবে, কতজন সমাজবিজ্ঞানী লাগবে, অথবা কতজন পদার্থবিজ্ঞানী লাগবে? এটা কি আমরা জানি? আমার মনে হয় এই ধরনের অ্যাকুরেট কোনো অ্যাসেসমেন্ট বাংলাদেশে নাই। এই বিষয়গুলোকে ধরে নিয়েই যদি আমি বলি, তাহলে একটা জিনিস কিন্তু একদম স্পষ্ট, সেটা হলো ইন্ডাস্ট্রির মতো চলছে, এডুকেশন সিস্টেমের মতো চলছে। এখানে দুইটা জায়গা আলাদাভাবে চলছে, প্যারালালি, দুইটার মধ্যে কোনো সংযোগ নাই। কিন্তু মনে রাখতে হবে, চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে আমরা আসছি। এই সময় যদি এই কোলাবোরেশনটা না হয় এবং এডুকেশনটা যদি যুগোপযোগী না হয়, তাহলে কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা এটা কিন্তু ফেল করবেই, বেকারত্ব থাকবেই, এবং আমাদের কর্পোরেশনগুলোকে বোধহয় ফরেন এমপ্লয়ীদের উপর ডিপেন্ড করতে হবে, যতই আমাদের বেকার থাকুক না কেন। এই জন্য আমার কাছে মনে হয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট, একাডেমিয়া, এটার মধ্যে কোলাবোরেশনটা এটা সময়ের দাবি। ইট ইজ এ মাস্ট। যত দ্রুত সম্ভব এটা শুরু করা উচিত। পরবর্তীতে যদি আবার কিছু বলতে হয় সেটা আমি বলবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি অনেকগুলি মৌলিক বিষয় আপনি নিয়ে এসছেন, এবং বিশ্ববিদ্যালয় যে বা মৌলিক শিক্ষা, আমাদের মূল শিক্ষা ব্যবস্থার মধ্যেই অনেক প্রবলেম আছে। তারপর আপনি বলেছেন যে আসলে রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা জানি না যে আমাদের এই যে 17 মিলিয়ন, অ্যারাউন্ড প্রায় 17 কোটি মানুষ, এই 170 মিলিয়ন পিপল, এই জনগণের মধ্যে আমাদের কতজন কৃষিবিদ, কতজন শিক্ষাবিদ, কতজন প্রকৌশলী, কতজন আমাদের টেকনিক্যাল এডুকেশন, কতজন ডক্টর দরকার, কতজন উচ্চ গবেষক দরকার, আমরা এই সমস্ত কোনো ধারণা নাই। অথচ বিরাট রিসোর্স রয়ে গেছে, আমাদের জনসম্পদ রয়ে গেছে, জনসংখ্যা রয়ে গেছে, যাদেরকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারছি না। যার জন্য আপনি যেটা বললেন যে পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশ থেকে এসে আমাদের অনেক কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, যারা আমাদের এক্সপাট্রিয়েট অনেক কষ্ট করে বিদেশ থেকে উপার্জন করে আনে 17 বিলিয়ন ডলারের মতো, তার মধ্যে 6 to 7 বিলিয়ন ডলার অল্প কিছু লোক এসে আমাদের নিয়ে যায়। আমরা তো, আপনি যেটা বলেছেন যে এই প্রত্যেকটা চ্যালেঞ্জের একটা সম্ভাবনা নিয়ে আসে, অপরচুনিটিস থাকে। ডেফিনেটলি আমরা পেছনের দিকে যাব না। আমরা আপনাদের আজকে 4 জন আপনারা আলোচক আছেন, এর মাঝখান থেকে আমরা একটা দিক নির্দেশনা নিয়ে আসব, যেটা আমাদের শ্রদ্ধেয় সবুর খান সাহেব আছেন, উনি নীতি নির্ধারণী পর্যায়ে বিভিন্নভাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে অনেক আধুনিকায়ন করার জন্য, অনেক বাস্তবসম্মত করার জন্য অনেক অবদান রেখে আসছেন। এই অবদানটা যাতে কাজে লাগে। তো আপনার কথা রেশ ধরে আমি একটা কথা বলবো, যে এই যে আমাদের কি ধরনের জনসম্পদ দরকার, কি ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, সেটাকে মিট আপ করার জন্য আমরা বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট থেকে সবসময় বলে আসছি যে আমাদের একটা মানব সম্পদ মন্ত্রণালয় দরকার। যেমন পার্শ্ববর্তী ভারতে আগে শিক্ষা মন্ত্রণালয় ছিল, সেই শিক্ষা মন্ত্রণালয়টাকে কিন্তু তারা মানব সম্পদ মন্ত্রণালয় হিসেবে ট্রান্সফর্ম করেছে অনেক আগে। আপনার মালয়েশিয়ায় মানব সম্পদ মন্ত্রণালয়, শ্রীলঙ্কায় মানব সম্পদ মন্ত্রণালয়, সমস্ত জায়গায়। তার কারণ কি, তারা সামগ্রিকভাবে তাদের যে সেক্টরে, যে ইন্ডাস্ট্রির জন্য যে ধরনের জনসম্পদ তৈরি করা দরকার, তাদের শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থায় তৈরি করে। তো আমার মনে হয় যে আমরা সেদিকে দৃষ্টি দিব, এবং বিশেষ করে শ্রদ্ধা জনাব সবুর খানের কাছে আমাদের এই বিষয়ে পরবর্তীতে প্রশ্ন অবশ্যই থাকবে। আমাদের মাঝে যুক্ত হয়েছেন, যার কথা আমি বলেছিলাম, মিস ফাহমিদা চৌধুরী। উনি আমাদের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, এবং বর্তমানে এক্সিকিউটিভ কাউন্সিলর। উনি BIBM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টে ডিরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। বর্তমানে তাছাড়া আরো কতগুলি অনেক ব্যাংকে, অনেক ইনস্টিটিউশনে উনি অনেক দায়িত্বশীল পদে ছিলেন। বর্তমানে উনি ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং
ইনস্টিটিউশনের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছেন। তো আপা, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একদিকে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, আরেকদিকে একাডেমির সাথে যুক্ত আছেন, তো এখানে গ্যাপটা কোথায়? আমি যতটুকু দেখেছি যে আসলে আমাদের শুধু একাডেমিয়াকে দায়ী করলে চলবে না, আবার শুধু ইন্ডাস্ট্রিকে দায়ী করলেও চলবে না। ইন্ডাস্ট্রির যেমন স্কিল বা নলেজেবল ম্যান পাওয়ার দরকার, তার জন্য কিন্তু তারা একাডেমিয়ায় যারা স্টুডেন্ট আছে তাদেরকে সেই অপরচুনিটি দেওয়া দরকার। ইন্টার্নশিপ গেলে বা ইন্টার্ন হিসেবে অথবা ট্রেনি হিসেবে কাজের সুযোগ করে দেওয়া দরকার শিক্ষার। আবার একাডেমিয়াও তাদের সাথে কোলাবোরেশন দরকার। এখানে আমার মনে হয় অনেক গ্যাপ আমরা লক্ষ্য করেছি, আমরা বিএসএইচআরএম এটা আলোচনা করেছি। আপনি যদি কাইন্ডলি এই বিষয়ে আলোকপাত করেন যে এই গ্যাপটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি। থ্যাংক ইউ মাশিকুর ভাই। আসলে আমি খুব লাকি যে আমার দীর্ঘ 20 বছর আমি বিআইবিএম এ কাজ করার সুযোগ পেয়েছি, এবং বিআইবিএম এর কাজের যে নেচারটা ছিল, আপনারা স্যাররা যেটা আলোচনা করতেছিলেন, সেটি হচ্ছে যে সেখানে এডুকেশনকে প্রায়োরিটি দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে তার যে প্র্যাকটিক্যাল এক্সপোজার, যেটা আপনারা বলছিলেন স্কিল বেসড লার্নিং, সেটা দেখা হয়, যেটা মাশিকুর ভাইও বললেন যে ইন্টার্নশিপ থেকে শুরু করে বাকি সবকিছু, এবং সাথে সাথে রিসার্চকেও খুব হাইলাইট করা হয়। তো আমি আমার ওই 20 বছর এবং পরের 5 বছর দুটোকে মিলিয়ে যদি আমার অভিজ্ঞতাটা বলি, স্বাভাবিকভাবে আমরা দেখি যে ক্লাসরুমে টিচাররা শুধুমাত্র কন্টেন্টের দিকে খুব ফোকাসড হয়। দ্যাট ইজ থিওরিটা পড়ায়, লেকচারটা দিয়ে যায়, কিন্তু সেইটা অ্যাপ্লিকেবল হলো কিনা সেইটা দেখার খুব একটা প্রচেষ্টা সেখানে আমি দেখিনি। আর দ্বিতীয় যে জিনিসটা দেখি সেটি হচ্ছে যে আমরা খুব আওয়ার ফোকাসড, অর্থাৎ ক্লাস 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা, 3 ঘন্টায় পড়াচ্ছি, কিন্তু আসলে যে কি দিচ্ছি স্টুডেন্টদেরকে সেইটাতে খুব বেশি ফোকাসড না। আমরা ঘড়ি দেখে এন্ট্রি টাইম দেখি, ঘড়ি দেখে এক্সিট টাইমটা দেখি, কোয়ালিটি টাইমটা ওখানে দেখি না। তো একাডেমিয়ার সঙ্গে যেটা আপনি বলছিলেন যে ম্যাচিংটা যদি আমরা করতে চাই, আসলে আমাদেরকে মেইন ফোকাসটা দিতে হবে এডুকেশনে। তো এডুকেশনটাকে আমরা বলছি আসলে বর্তমান যুগে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটি হচ্ছে প্রবলেম সলভিং কোয়ালিটি। তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে, যাদেরকে আমরা শেখাচ্ছি, তাদেরকে সেই ক্যাপাসিটিটা দিচ্ছি কিনা। ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে, হুমায়ুন স্যার যেটা বলতেছিলেন, যে আমরা ডিগ্রি দিয়ে দিচ্ছি, অনার্স দিচ্ছি, ডিগ্রি পাস করছে, তারা মাস্টার্স করছে, এমবিএ করে আসতেছে, কিন্তু তারা প্রবলেম সলভিং একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন ভাইভাতে যদি জিজ্ঞেস করি, একটু ঘুরিয়ে যদি জিজ্ঞেস করি, সে বলতে পারে না। তার মানে হচ্ছে সে আসলে জিনিসটা ডেপথেই ঢুকে নাই। তো প্রপার এডুকেশনটাকে ওইখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে ট্রেডিশনাল কনসেপ্ট থেকে আমাদেরকে সরে আসতে হবে। শুধু বই, সাজেশন পড়া এবং পরীক্ষা থেকে আমাদেরকে সরে এসে আমাদেরকে ভার্চুয়াল যে একটা বিশাল নলেজের ভান্ডার আছে সেটাকে ইউজ করার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। তার সাথে সাথে আমরা যেটা বলছি যে রিয়েল লাইফ কেস, আমরা আসলে কেস স্টাডি করাই না স্টুডেন্টদেরকে। কেস গুলো যদি রিয়েল লাইফ হয়, সেটাকে যদি তাদেরকে আমরা ক্লাস ওয়ার্ক দিতে পারি, তাহলে তাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা বাড়ে। আরেকটা জিনিস হয় কেস স্টাডিতে, সেটি হচ্ছে যে আমরা বিদেশি কেস গুলো হুবহু নিয়ে এসে আমাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি যারা দিচ্ছেন। তো একটা আমেরিকার কনটেক্সট, একটা অস্ট্রেলিয়ার কনটেক্সট কিন্তু আমার দেশের সঙ্গে মিলে না। তো সেটাকে আমাদের যুগোপযোগী করে আবার পরিবেশের সঙ্গে খাপ খায়, তার সঙ্গে মিলিয়ে কেস ডেভেলপ করতে হবে। বিআইবিএম এ থাকার সময় আমরা হিউজ কেস ডেভেলপ করেছি, ম্যানেজমেন্ট লেভেলে করেছি, আমাদের ট্রেজারি, আমাদের ক্রেডিট, সবগুলো উইংয়ে আমরা বাংলাদেশের সঙ্গে ম্যাচ করে কেস ডেভেলপ করেছি। তো এটা একটা বিআইবিএম হলে হবে না, প্রত্যেকটা এডুকেশনের সঙ্গে যারা জড়িত আছে এই রিয়েল লাইফ কেস গুলো তাদেরকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমরা করি না, সেটি হচ্ছে হাতে কলমে কিছু শেখানো, অর্থাৎ একটা টিম তৈরি করে দিয়ে একটা প্রজেক্ট তাদের সামনে দিয়ে সে প্রজেক্টটার থেকে বের হয়ে আসা আমরা কিন্তু এনকারেজ করি না, এটা খুব টাইম কনজিউমিং। তো সেটা যদি আমরা করতে পারি, আমি যেরকম এক্সাম্পল দিতে চাই যে আমাদের আর্কিটেকচার যারা পড়ছে, ইঞ্জিনিয়ারিং যারা করছে, তারা কিন্তু ছোট ছোট মডেল বানায়, বিল্ডিং বা যে কোনো মনুমেন্ট তারা বানাচ্ছে, ওটা তারা হাতে কলমে শিখে যাচ্ছে। তো আমাদের যাদের বিজনেস গ্রাজুয়েট যারা হচ্ছে, তারা কিন্তু এরকম কোনো
কাজ করার সুযোগ পায় না, না পেয়ে দেখা যায় তারা যখন অফিস এনভায়রনমেন্টে আসে আসলে তারা অ্যাক্ট করতে পারে না, তার থিওরিটাকে সে কাজে লাগাতে পারে না। আরেকটা যেটা আমরা প্রায়শই দেখতে পাই সে ল্যাকিংস, সেটি হচ্ছে যে টিমে যখন কাজ করে আমরা দেখি তারা টিমে ভালো পারফর্ম করতে পারে না। এটার পেছনে কারণ যে ছোটবেলা থেকে আমরা টিম অ্যাপ্রোচটাই আসলে স্টুডেন্টদের মধ্যেই বলেন বা সোশ্যালি বলেন আমরা ডেভেলপ করতে সক্ষম হই না। ফলে দেখা যায় যে 3 জনের থাকলেও সেখানে 2টো গ্রুপ হয়ে যায়, 5 জন থাকলে 3টা গ্রুপ হয়ে যায়। তো এই জিনিসটা তাদের অফিস এনভায়রনমেন্টকে হ্যাম্পার করে। আমার মনে হয় সেই টিম অ্যাপ্রোচে কিছু কাজ তাদেরকে করতে দিলে, আমরা যেটাকে বলছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, তার মানে গ্যাপটাকে মিনিমাইজ করা, তো সেইটা এখানে করা সম্ভব হবে। আর আমাদের স্টুডেন্টদের জন্য কিছু ফোকাস ইন্ডাস্ট্রি আমাদের মাথায় রাখতে হবে। বিআইবিএম এ যেরকম আমরা যাদেরকে তৈরি করি স্পেশালি তৈরি করছি ব্যাংকের জন্য, তো সেইখানে গ্যাপটা আমরা খুব কমাতে সক্ষম হয়েছি। কিন্তু ইউনিভার্সিটি গুলো যেহেতু ওপেন থাকে, তারা কোথায় যাবে জব করবে সেটা যেহেতু থাকে না, এর ফলে খুব ওয়াইড রেঞ্জে তাদেরকে নলেজ দিতে গিয়ে দেখা যায় একটা ল্যাকিং সেখানে চলে আসে। তো সেটাকেও যদি আমরা একটা কর্পোরেট ব্যাংকিং এইভাবে করে ডিফারেন্ট এরিয়া গুলোকে ফোকাস করি, আমার মনে হয় গ্যাপটা মিটিগেট করা সম্ভব হয়। সেকেন্ড যেটা বলছিলেন যে রিসার্চ আমরা করি, হ্যাঁ পাবলিকেশন করি, প্রমোশন হবে সেই জন্য, কিন্তু আমরা খুব ফোকাস ওয়েতে কোনো রিসার্চ করি না। তো সেই ক্ষেত্রেও আমি লাকি যে আমি যেহেতু বিআইবিএম এ থেকেছি, আমরা খুব ফোকাস রিসার্চ গুলো করেছি। ওখান থেকে একটা রিভিউ বের করতাম আমরা, 10 বছর আমি সেটাতে রিভিউটা বের করেছি, 10টা সিরিজ। এন্টায়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে প্রত্যেকটা উইং এ প্রত্যেকটা ডিভিশনে, সেটাকে নিয়ে আমরা একটা গবেষণা করতাম। এটা খুব ইন্ডাস্ট্রি ফোকাস, এবং সেই রিভিউ গুলো এখন 20 বছরে 20টা সেখানে সিরিজ চলে আসছে। যে কোনো রিসার্চার এটাকে নিয়ে একটা ভালো আউটপুট তারা দিতে পারে। তো সেটাকে আমি বলছি যে রিসার্চকে যদি আমি গ্যাপটাকে মিনিমাইজ করতে চাই, ইন্ডাস্ট্রি ফোকাসড হতে হবে। আমরা স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি এরিয়া ফোকাস করে, যেন তার পরবর্তী কাজে সেটি লাগাতে পারে। আর লাস্ট যে কথাটা বলে আমি শেষ করব, যেটাকে আপনারা বলছিলেন ইন্টার্নশিপ। জার্মানিতে আমি দেখেছি সেখানে ট্যুরিজমে যারা পড়ে, হোটেল ম্যানেজমেন্টে যারা পড়ে, তাদেরকে বাধ্যতামূলকভাবে 1 বছর একটা হোটেলে, ইন্টারন্যাশনাল হোটেলে কাজ করতে হয়। সেখান থেকে স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট পাওয়ার পরে সে ফাইনাল ইয়ার এন্ট্রি করতে পারে এবং তারপরে পরীক্ষা দিয়ে সে ওটাতে মাস্টার্স বা গ্রাজুয়েশন করে। তো সেই রকম ভাবে যদি আমরা ইন্টার্নশিপটাকে খুব ইনডেপথ ভাবে নিতে পারি, বিআইবিএম এ 3 মাসের জন্য তারা ইন্টার্নশিপে যায়। ইউনিভার্সিটি গুলোতে আমরাও অনেক প্লেসমেন্ট করেছি, কিন্তু আমি দেখেছি যে অন্য অর্গানাইজেশন গুলোতে ওইটা খুব ডেপথ হয় না। স্টুডেন্টরা গুলো যায় আসে, 1টা মাস 2টা মাস পার করে দেয়, কাজ শিখতে চায় না, একটু ভাষা থাকার চেষ্টা করে। ওইখানটাতে যদি আমরা একটু বেশি স্ট্রিক্ট হই, বেশি ফোকাসড হই, তাহলে আমার মনে হয় যে রিসার্চের সঙ্গে আমার যে গ্যাপটা হচ্ছে, আমার ইন্টার্নশিপের সঙ্গে যে গ্যাপটা হচ্ছে, সেইটাকে মিনিমাইজ করা সম্ভব। আসলে সবকিছু মিলিয়ে যেটা লাগবে সেটি হচ্ছে টিচারদেরও খুব ফোকাসড হতে হবে, টিচারদের যে নলেজ গ্যাপটা আছে সেটাকেও কমাতে হবে। আর টিচার নিজে যদি গ্যাপটা না বোঝে, সে কিন্তু স্টুডেন্টের সেই গ্যাপটা কখনোই কমাতে পারবে না। তো আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বলতে আসলে আমরা বোঝাচ্ছি ইন্ডাস্ট্রির সঙ্গে খুব কাছে থেকে এডুকেশনাল ইনস্টিটিউট গুলো তার সাপ্লাইটা দেবে, অর্থাৎ গ্রাজুয়েশন বা মাস্টার্সদেরকে বের করবে, যেন তারা বের হওয়ার সাথে সাথে ইন্ডাস্ট্রিকে ফুল ফ্লেজড সাপোর্ট দিতে পারে। তো সেটার জন্য আপনারা যেটা বলছিলেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদেরকে 2 ধাপ সামনে নিয়ে গেছে। আমরা এখন ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি, আমরা ভার্চুয়াল লাইব্রেরিতে পড়ছি, তো সেটা আমাদেরকে আরো ফ্যাসিলিটেট করছে। তো এই ভার্চুয়াল অ্যাসেটটাকে ইউজ করে আমার মনে হয় গ্যাপটাকে আমরা মিনিমাইজ করতে পারি। আশিকুর ভাই। আমার মনে হয় মাশিকুর ভাই মনে হয় সম্ভবত একটু স্ক্রিন আউট হয়ে গেছে। তো আমি আমার মনে হয় যে আমি নজরুল ভাইয়ের মাশিক ভাই কি আছেন? আচ্ছা, আমার মনে হয় আমি নজরুল ভাইয়ের একটা কথার একটু উত্তর দেই। নজরুল ভাই, প্রফেসর নজরুল সাহেব, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট টাইম। যেমন আমি গত 17-18 বছর ট্রাই করে যে কাজটা করতে পারি নাই, এটা কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশন আমি করতে পারলাম। সেটা হচ্ছে একটা ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্টে 70, 80 বা 100-150 টিচার আছে। একজন টিচার জানে না আরেকজন টিচারের ক্লাস টেকনিকটা কেমন। একজন টিচার জানে না যে কে বেস্ট প্র্যাকটিসেস, কার ক্লাসটা স্টুডেন্ট ভালোভাবে অ্যাকসেপ্ট করে, হয়তো ভাষা জানে,
কিন্তু এইবার কিন্তু আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি যে এভরি টিচার শুড অ্যাসেস এভরিওয়ান। এখন কি হচ্ছে, মাসের শেষে কিন্তু আমাদের প্রত্যেক টিচারকে কিন্তু এখন অনলাইনে, বিকজ এখন তো আর কেউ বলতে পারবে না আমার ক্লাস আছে বা আমি এখানে ব্যস্ত, এখন কিন্তু সে ভার্চুয়ালি এইবার আমরা ম্যান্ডেটরি করে দিয়েছি যে উইদাউট ডিসপ্লে অর উইদাউট গিভিং দ্য প্রেজেন্টেশন আমরা আর ফার্দার মুভ করবো না। সো কারণ পিয়ার রিভিউ দরকার, আমার মনে হয়, আমি আশা করি যে প্রফেসর হুমায়ুন কবির স্যার আমার সাথে একমত হবেন, কারণ বিকজ আমরা নিজেরাও জানি না যে কোন টিচাররা কোন প্র্যাকটিসটা আমরা নিতে পারবো। তো এটা আমরা কিন্তু ভেরি সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি। প্লাস আমি নজরুল ভাই আরেকটা কথা বলবো যে আমরা কিন্তু, আমি জানি না আপনার নলেজে আছে কিনা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু অ্যাটলিস্ট 60টা সাবজেক্ট আমরা ইন্ট্রোডিউস করেছি 100% ইন্ডাস্ট্রি পিপলদের সমন্বয়। এখানে টোটাল আমি যদি বলি মাল্টিমিডিয়া ক্রিয়েটিভ আর্টস, আমাদের বর্তমান মন্ত্রী মাননীয় মোস্তফা জব্বার সাহেব, হি ইজ ওয়ান অফ দ্য কি, উনি কোর্সে কিন্তু উনি ডিজাইনিং উনি ছিলেন। এইভাবে আমরা রিয়েল এস্টেট ডিপার্টমেন্টে আমাদের, উনি যদিও আমাদের দুনিয়া থেকে চলে গেছেন, আমরা জানি যে রিয়াবের ফর্মার প্রেসিডেন্ট, আমরা জানি যে কি বলে যে শেলটেকের, উনি কিন্তু আলটিমেটলি তৌফিক লাই সাহেব, উনি কিন্তু নিজে পার্সোনালি আমাদের ক্লাসও নিয়েছিলেন। একইভাবে আমরা যদি বলি নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং, এখানে ফুড ইঞ্জিনিয়ারিং পিপলদেরকে আমরা ইনভলভ করছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা ইন্ডাস্ট্রি পিপলকে আমরা এখনো নিয়ে আসছি। অর্থাৎ আমি কমপ্লিটলি একমত আপনার সাথে যে ইন্ডাস্ট্রি পিপলদের সাথে যদি সম্পর্ক না করে যদি কোর্স ডিজাইন করা না হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা হবে না। দ্বিতীয়, আমি হুমায়ুন কবির স্যারের একটা, আমার মনে হয় যে আপনি খুব ভালো কতগুলো পয়েন্ট বলেছেন, যে এটা আমি সবসময় যে কথাগুলো বলি, যেমন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গতকাল বলেছেন আমরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি করছি। ট্রু, কারণ আমরা 4 বছর একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা করছে, তারে আমরা বলতে পারি না তার ক্রেডিবিলিটি কোথায়, তার ইনোভেশন কি আছে, তার কোন জায়গায় কোন সেক্টরে সে ফিট হবে। এটা আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থা দৈন্যতা। আমি সরি, কাউকে ছোট করছি না আমি। তো এখানে আমি মনে হয় যে হুমায়ুন কবির স্যার এই কথাটা আমার খুব ভালো লাগছে, যে কারণ আমি একটা উদাহরণ আপনার সাথে দিই, আমি আশা করি আপনারা জানেন ইউরোপে কিন্তু অনেকগুলো দেশ আছে, স্পেশালি নরওয়ে, ফিনল্যান্ড, আপনারা জানেন যে এই দেশগুলোর কিন্তু একটা স্পেশালিটি আছে ইউনিভার্সিটিতে। একজন শিক্ষক তার ইন্ডাস্ট্রি থেকে সে টোটাল যদি গবেষণার ফান্ড না আনতে পারে তার কিন্তু বেতন সে পায় না। সোজা কথা, সে যত টাকা নিয়ে আসবে তার একটা পার্সেন্টেজ ইউনিভার্সিটি পাবে, গবেষণায় পাবে, বাদ বাকিটা সে স্যালারি হিসেবে নেবে। এবং যত নাম করা টিচার হোক না, ইট ডাজন্ট ম্যাটার, তাকে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে আনতেই হবে পয়সা। আমাদের শিক্ষকদেরকে, যেটা আমার মনে হয় ফাহমিদা চৌধুরী বললেন, যে আমরা টাইমটাকে গুরুত্ব দিই, কত ঘন্টা আমি ক্লাস নিচ্ছি, কিভাবে যাচ্ছি, ওনারা কিন্তু টাইমকে কখনো কাউন্ট করেন। আমার মনে হয় আমাদের শিক্ষকদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, যে টাইম ইজ দ্য ডাজ নট ম্যাটার। আমার মনে হয় এখন সময় আসছে যে ছাত্রদেরকে 24 আওয়ার্স মেন্টালিটি থেকে থাকতে হবে। ইট ডাজ নট ম্যাটার, কোনোদিন হয়তো আমার 1 ঘন্টাও সময় যাবে না, কোনো সময় হয়তো আমার 12 ঘন্টা 14 ঘন্টা সময় যেতে পারে। তা আমার মনে হয় হুমায়ুন কবির স্যারের এই কথাটা আমার খুবই ভালো লাগছে, যে বিশ্ববিদ্যালয়গুলো হওয়া উচিত কিন্তু ছাত্রদেরকে, আমি মনে করি এত শিক্ষক, এটা আপনিও কিন্তু প্রাউড ফিল করা উচিত যে আপনার কতজন ছাত্র ইনোভেটিভ, কতজন ছাত্র ভিতরে মার্কেটিং নলেজ আছে, কতজন ছাত্র রিয়েলি মার্কেটে ইম্প্যাক্ট তৈরি করছে। আপনি কিন্তু বলতে পারেন ফাহমিদা চৌধুরীকে ফোন করেন, ফাহমিদা চৌধুরী, আমার কিন্তু 2টা ছেলে আছে বাংলাদেশ, আপনার ব্যাংকে কিন্তু সে টোটাল ব্যাংকিং সিস্টেমকে চেঞ্জ করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি, আমার 2টা ছাত্র আপনাকে পাঠাচ্ছি, আপনি তাকে দেখেন, বা তার প্রেজেন্টেশন, তার ভিডিওটা আপনাকে পাঠাবে, বা এই তার গুগল সাইটটা পাঠাচ্ছি, অথবা তার ভিডিও রিজিউমেটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, অথবা এই তার লিঙ্ক, আপনি ভার্চুয়ালি বসে তার ইন্টারভিউ নেন। সময় আসছে এখন, কিন্তু ইট ইজ নট নেসেসারি যে ফাহমিদা চৌধুরীর কাছে ফিজিক্যালি গিয়ে বসে থাকতে হবে। তা আমার মনে হয় যে আমার এই কথাগুলো মনে হয় যে আপনাদেরও কিন্তু ডেফিনেটলি আপনাদের ইন্টেনশন পজিটিভ, আপনাদের অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আরেকটা কথা দেখেন, আমি যদি বলি যে আমাদের কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন আমাদের কিন্তু শিখিয়ে গেল যে উই ডেভেলপ লট অফ টুলস। এখন কিন্তু আপনার কাউকে আসতে হবে না, কারণ আমি এখন দেখেন এখানেই কিন্তু স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে দেখাইতে পারবো আমি কি কাজ করি, কিভাবে আমি অফিস রান করছি, আমার সব কিন্তু কর্ম আমি যদি হয়ে থাকি, আমি এভরিথিং কিন্তু আই ক্যান শো ইট, আই ক্যান ডেমনস্ট্রেট ইন থ্রু দ্য সিস্টেম। সো তার মানে কি হচ্ছে, ভবিষ্যতে কিন্তু আমাদের ফিজিক্যালি মিটিং করা দরকার নাই, ফিজিক্যাল ইন্টারভিউ নেওয়ার দরকার নাই। আপনি কিন্তু ইন্টারভিউর ভিতরেও কিন্তু এখন, আমরা একটা ব্যাংক রিসেন্টলি আমাদের একটা স্কিল টেস্ট দেখার পরে ওনারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে যে আমরা আমাদের রিক্রুটমেন্টটা এই মডেলে করতে চাই, এবং আমরা বলছি আমরা ফ্রি সার্ভিস দিব, উই ডোন্ট মাইন্ড। কারণ এখন কিন্তু তার মানে কি, আপনি অনলাইনে তাকে একদম রিয়েল টাইমে আপনি কোশ্চেন দিতে পারবেন, তার টাইপিং টেস্ট করতে পারবেন, তার প্রেজেন্টেশন স্কিল টেস্ট করতে পারবেন, তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি টেস্ট, একমাত্র শুধু তার বডির ঘ্রাণ হয়তো আপনি নিতে পারবেন। সরি, জাস্ট আমি কথাটা বললাম যে এছাড়া কিন্তু আর সবকিছুই করা সম্ভব এখন। তো তার মানে কি হচ্ছে, তার মানে টেকনোলজি কিন্তু আমাদেরকে অনেক কিছুই কিন্তু এখন আমাদেরকে লেসন দিচ্ছে। প্লাস আমি আরেকটা কথা বলবো আপনাদের 2জন শিক্ষকদের, মানে যেহেতু আরো 2-1 জন দেখছেন, যে আমরা কিন্তু রিসেন্টলি, এবং এটাও কিন্তু আমরা প্রায় 4 বছর আগে চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি, মেন্টরিং মনিটরিং সিস্টেম, আমরা নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, 3 বছর আগে আমরা ট্রাই করছি, পারি নাই।
টিচারদের বক্তব্য, স্যার আমরা সময় পাই না, টিচাররা আবার ছাত্রদেরকে আমরা কিভাবে কাউন্সিলিং করি। আমাদের কিন্তু একটা ম্যান্ডেটরি সিস্টেম আছে, প্রত্যেকটা টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে কাউন্সিলিং করতে হবে, তাকে ফলো আপ করতে হবে, তার বাবা মার সাথে কথা বলতে হবে এবং সেটা সিস্টেমে রাখতে হবে। কিন্তু এটা কখনোই হয়নি, কিন্তু এইবার কিন্তু আমরা এটা ম্যান্ডেটরি করতে পেরেছি। এখন শিক্ষকরা বলে আমরা রিয়েলি ভুল করেছি, আগে কেন আমরা ব্যবহার করলাম না। তার কারণ হচ্ছে আমাদেরই একটা ছাত্র কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সিম্পল একটা মোবাইল ফোনের কারণে ছেলে এবং মা দুইজন আত্মহত্যা করে। কেন? তার মানে তাকে প্রপার কাউন্সিলিং করা হয়নি। অথচ আমাদের কিন্তু ফুল টাইম সাইকিয়াট্রিস্ট আছে, ফুল টাইম আমাদের টিচার আছে। এখন আমরা মনিটরিং সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু ট্র্যাক করতে পারি। এবং আমি দেখছি, আমরা লক্ষ্য করে দেখলাম যে এই ছাত্রটা কিন্তু আলটিমেটলি 2টা সেমিস্টার যাবতই সে আলটিমেটলি ক্লাস করে নাই, কারণ আমরা সিস্টেমের মাধ্যমে তাকে ট্র্যাক করতে পেরেছি। কিন্তু পত্রিকা কিন্তু লিখে দিছে যে অনলাইন ক্লাসের জন্য বাবা মার সাথে বনিবনা না হওয়ার কারণ হচ্ছে 2 সেমিস্টার ইউনিভার্সিটি নাই। বাট এই যে আমরা ট্র্যাক করতে পারলাম, এবং ওই দিন থেকে কিন্তু আমরা আমাদের টিচারদেরকে যখন রিকোয়েস্ট করলাম যে আপনারা মনিটরিং সিস্টেমটা আপনারা ব্যবহার করেন, এতে করে কি হচ্ছে, কোন গার্ডিয়ানের সাথে কথা বলছে, কখন কথা বলছে, ছাত্রের ডেভেলপমেন্ট কি, ছাত্রকে কিভাবে উনি স্টেজটা তার একের পর এক স্টেজটা, এবং ওনারাও কিন্তু এনজয় করছে। এখন টিচাররাও কিন্তু বলছে স্যার আগে আমরা ভুল করে ফেলেছি। তো এই যে বারবারই বলছি যে টেকনোলজিতে অনেক অনেক ডেভেলপমেন্ট কিন্তু আমরা হচ্ছে। এই জন্য আমার মনে হয় যে দিস ইজ দ্য টাইম, এবং যেটা ফাহমিদা চৌধুরী, আমার এই কথাটাও খুব পার্সোনালি আমি আপনার এই কথাটাও খুব পছন্দ করলাম, এবং যে আমাদের কিন্তু প্রবলেম সলভিং কিন্তু আমাদের শিক্ষকরাও কিন্তু ছাত্রদেরকে দিচ্ছে না। ছাত্রদের ভিতরে একটা ধারণা হচ্ছে বাবা আমি জিপিএ 5 পাই বা একটা ভালো রেজাল্ট করি, বা আমি আউট অফ 4 পাই, তারপর আমি দেখবো কি হয়। না, এটাও কিন্তু রং ধারণা। আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি, যেহেতু মাসিক ভাই এখনো এসে পৌঁছাচ্ছেন না। তো আমার মনে হয় যে আমরা বিএম এর কথা তো আমরা সবাই জানি, তাই না স্যার? বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 2 বছরের ট্রেনিং দিয়ে কি প্রোডাক্ট বের করে আনা হচ্ছে আপনারা দেখেন। যে তাদের ট্রেনিং গুলো কি চায়, তাদের ট্রেনিং গুলো প্রবলেম সলভিং, চ্যালেঞ্জিং, অবস্ট্রাকল, আইকিউ, লট অফ তাদের টলারেন্স, এথিক্স, মোরালিটি, অ্যাপ্রোচ, ফ্যামিলি ভ্যালুজ। আপনারা অনেক কিছু জানেন যে একটা বিএমএ থাকা অবস্থায় একটা ছেলে বিয়ে করতে পারবে না, তার বাবা মার সাথে সম্পর্ক যদি খারাপ হয়, বাবা মা যদি কমপ্লেন করে, তাহলে তার কিন্তু ইনস্ট্যান্টলি চাকরি চলে যাবে। তার মানে কি, ফ্যামিলি ভ্যালুজ, আর্ট অফ লিভিং, লট অফ ফ্যাক্টর কিন্তু ওখানে তাদেরকে লেসন দেওয়া হয়। এবং এই লেসনের কারণে যে সুবিধাটা হয়, 2 বছরে বিএমএ ট্রেনিং এর পরে আপনি দেখেন একটা বলা হয় যে আর্মি অফিসাররা অন এভারেজ কিন্তু সব জায়গায় তারা ফিট থাকে, অন এভারেজ। ডেফিনেটলি এভরিওয়ান শুড নট, আল্লাহ হাতের 5 আঙ্গুল কিন্তু একরকম দেয় নাই, তাই না? তো আমি এই কারণে বলবো যে তাহলে আমরা ওই সিস্টেমটা কেন ইমপ্লিমেন্ট করছি না, কেন আমরা যেটা আপনারা সবাই একমত হলেন যে আমরা কেন চ্যালেঞ্জ গুলো আমাদের ছাত্রদেরকে দিচ্ছি না, কেন তাদেরকে আমরা, যেটা আমি খুব সরি টু সে, আমাদের ম্যাক্সিমাম ছাত্রদেরকে আমরা কিন্তু সার্টিফিকেট ধারী আমরা গ্রাজুয়েট বানাচ্ছি। তা আমার মনে হয় যে থ্যাংক ইউ যে ইন্ডাস্ট্রি এখন সময় আসছে। আমার মনে হয় এবার প্যান্ডামিক সিচুয়েশন আমাদের আই রিয়েলি ওপেন করে দিল, এবং আমি আবারও রিপিট করছি যে শিক্ষকরা কিন্তু আগে রিয়েলাইজ করে নাই, কিন্তু এখন কিন্তু শিক্ষকরা রিয়েলাইজ করছে, এবং আমি আশা করি যে এই ধারাবাহিকতাটা যাতে ধরে রাখতে পারি আমরা। আপনাদেরও আমি মনে করি আপনাদেরও কিন্তু আপনাদের স্ব অবস্থান থেকে এখন কিন্তু এই কাজটা করতে হবে। কারণ আমি ভয় পাচ্ছি যে ইউনিভার্সিটি খোলার পরে যে টিচাররা বলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমার মনে হয় যে ডেফিনেটলি আমাদের ইউনিভার্সিটি আমরা উইল নট অ্যাকসেপ্ট ইট। উই আর ভেরি কনফিডেন্ট এবং আমরা ভেরি কমিটেড অলসো। আমি আশা করি যে আমাদের শিক্ষকরা সেটা করবেন না, কারণ ওনারা মজাও পেয়ে গেছে। কারণ টিচারদের পপুলারিটি, টিচারদের কি বলা যায় ওয়েব বা সোশ্যাল নেটওয়ার্কে তাদের যে ভিজিবিলিটি, দ্যাটস দে আর অলসো ফিলিং প্রাউড। মাসিক ভাই কি আশা করছেন? আমি মাত্র কথা বললাম, মাসিকুর ভাই ওই যে কানেকশনে একটু ঝামেলা হয়েছে। আমার মনে হয় আমি একটু নজরুল ভাইকে একটু দেই নাকি, আমি এখন মডারেটর। কোনো অসুবিধা নেই, নজরুল ভাই একটু বলেন। আমি থ্যাংক ইউ অনেক প্র্যাকটিক্যাল ইনসাইট নিয়ে অনেকগুলি কথা বললেন। আসলে আপনি ঠিকই বলছেন যে এটা একটা টু ওয়ে ট্রাফিক, এটা ওয়ান ওয়ে না যে শুধুমাত্র আমি ক্লাসে পড়ালাম আর সে কতগুলো থিওরি, কতগুলা নলেজ সে গেইন করে সে চলে গেল। আসলে সে তো ব্যবহার করতে হবে, এটা সত্য, এটা ঠিকই। তবে আমাদের দেখতে হবে যে আমাদের সিস্টেম বা আমাদের কারিকুলাম বা আমাদের অ্যাকাউন্টেবিলিটি, এই বিষয়গুলি কিভাবে আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে একটা বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো টিচিং আর একটা হলো রিসার্চ। এখন জাস্ট এইটা যদি আমরা চেক করি, তাহলে সত্যিকার অর্থে আমরা কত পার্সেন্ট টিচার আসলে রিসার্চ এবং ভালো রিসার্চ, মানে রিয়েল রিসার্চ, এম্পিরিক্যাল রিসার্চ করছি। যদি আমার ফ্যাকাল্টি বা আমি যদি রিসার্চ করতাম, এম্পিরিক্যাল রিসার্চ করতাম, তাহলে আজকে কিন্তু আমাকে ওই ইন্ডাস্ট্রি নিয়েই রিসার্চ করতে হতো। অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ নলেজ, যে নলেজ আমি গ্যাদার করছি সেটা অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি টিচার হিসেবে আমিও কিন্তু সেটা করার সুযোগটা আমার আসতো।
এই কর্পোরেট মানে ইন্ডাস্ট্রি রিয়েল লাইফে এইটা কিন্তু আসতো, সেই রিসার্চটা কিন্তু আসলে কিন্তু নট হাইলি ফোকাসড। এইটা একটা কিন্তু ব্যাপার, এবং এটা পলিসি মেকিং লেভেলে যেটা আমরা বলছি, যেটা প্রফেসর হুমায়ুন কবির বললেন যে পাবলিকেশন করার জন্য তো রিসার্চ করার জন্য তো রিসার্চ করার কোনো মানে হয় না। রিসার্চ করার জন্য সেই এনভায়রনমেন্ট, রিসার্চ করার জন্য সেই সাপোর্ট, সেই মানে কি বলবো যে কি বলে সেই অ্যাকসেপ্টেন্স, সেই বিষয়গুলি কিন্তু আসলে আমাদের পলিসি মেকিং লেভেলে এনশিওর। যদি কারিকুলামের দিকে দেখেন আপনার, আমি জানি যে ডাবল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য যথেষ্টভাবে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আপনাদের ইনকিউবেশন ল্যাব আছে ইত্যাদি আছে, এবং আপনারা শুধু যে এই যে এমপ্লয়াবিলিটি বাড়াচ্ছেন, চাকরি মানে করবে শুধু সেটা করছেন তা না, আপনারা কিন্তু তার সাথে নিজের পায়ে দাঁড়িয়ে কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে একটা 360 ডিগ্রি লেভেলে একটা বিজনেসকে চিন্তা করতে পারে, সেই স্কিলটাও কিন্তু আপনারা চেষ্টা করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 150 ইউনিভার্সিটির মধ্যে আসলে আমরা সবাই এই অ্যাপ্রোচটা আমাদের কারিকুলামের মধ্যে বা আমাদের প্রোগ্রামের মধ্যে বিল্ট ইন আছে কিনা। যদি বিল্ট ইন না থাকে তাহলে তো আসলে টিচারদেরকে বা যদি আমি বলি যে আপনি কেন করেন, এটা করা সম্ভব না। সুতরাং আমি মনে করি যে আমাদের যে কারিকুলাম সেইটা যদি আমরা আরো একটু প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি বেসড যদি হয়, এবং এটা যদি আমার যে কথা আমি শুরুতেই বলছিলাম যে এমপ্লয়াবিলিটি বাড়ানোর জন্য এটাই যদি আমার টার্গেট হয়, এমপ্লয়াবিলিটি বাড়ানো ইন টার্মস অফ এন্টারপ্রেনারশিপ, ইন টার্মস অফ গেটিং জব, এই দুই সাইডে আমি যদি বাড়াইতে চাই, তাহলে আমার কারিকুলাম এবং টিচিং লার্নিং মেথড সেভাবেই আমাকে ডিজাইন করতে হবে। তারপর আমাকে টিচারকে সেভাবে ট্রেনিং দিয়ে তাকে সেভাবে ছেড়ে দিতে হবে যে আচ্ছা এভাবে আপনি পড়ান। যেটা ফাহমিদ একটা কথা বলছে আমার কাছে ভালো লাগছে যে কেস স্টাডি মেথড। সত্যিকার অর্থে কেস স্টাডি মেথড আমরা নিজেরাও পড়াশোনা করে আসছি, বিদেশে কেস স্টাডি মেথডে পড়ে আসছি, কিন্তু সব কেস হচ্ছে বিদেশে গেছে। আমাদের দেশে কেস রিসার্চ হাউস ইন ঢাকা নাই তো। তারপর কেস শুধু কেস তো তৈরি করলে হবে না, কেস বানানোর টেকনিক আছে, কেস ডেভেলপ করার জন্য কতগুলা মেথোডোলজি আছে, কতগুলা টেকনিক আছে, সেই নলেজ, সেই ট্রেনিং আমাদের কতজন রিসার্চার আছে যে আমরা কেস আমরা ডেভেলপ করতে পারি। কেস রিসার্চ হাউস এখানে আছে যেখান থেকে কেস ইভেন বিক্রিও করা যায়। কারণ আমাদের এনডি এডুকেশন আপনি জানেন, সবুজ আমি বলবো যে হায়ার গ্রাজুয়েট স্টাডিতে লেভেলে কেস স্টাডি বেসড অ্যাপ্রোচটি আমরা কিন্তু সবাই চাই, কিন্তু সত্যিকার অর্থে আমরা কিন্তু সেটা পারছি না। আমরা সেই কেস, সেই আমাদের এনভায়রনমেন্টের সাথে রিলেভেন্ট যে কেস কিন্তু আমরা পাচ্ছি না, নট অ্যাভেলেবল। সুতরাং এটা যদি আমি মনে করি যে এটা শুধুমাত্র যে ধরেন ফাংশনাল লেভেলে আমি কাজ করলেই টোটাল জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, আমার মনে হয় ব্যাপারটা তা না। এটা পলিসি মেকিং লেভেল থেকে শুরু হবে এবং ইট শুড বি ব্রোকেন ডাউন ইনটু টিল টু দা ফাংশনাল লেভেল। এটা আমাদেরকে করতে হবে, কারণ হয়তো বিক্ষিপ্তভাবে আমরা দুই একজন করতেছি, দুই একজন রিসার্চ করছি, বা আমরা বিক্ষিপ্তভাবে দুই একজন প্র্যাকটিক্যাল কেস স্টাডি করছি, অথবা ছাত্রদেরকে চেষ্টা করছি তার এমপ্লয়াবিলিটি বাড়ানোর জন্য কিভাবে কর্পোরেটের সাথে অ্যাটাচ করে তার ইন্টার্নশিপ বা তাকে প্র্যাকটিক্যাল নলেজ কিভাবে দেওয়া যায়, কিন্তু টোটাল সিস্টেমটা কিন্তু তা করছে না। তাহলে হাউ টু এনগেজ দিস সিস্টেম উইথ দিস পারপাস, দ্যাটস দ্য ইস্যু। আমার মনে হয় এটাই আমি বলতে চাচ্ছিলাম, এবং সবুজ ভাই নিশ্চয়ই আপনি আরো ভালো বলতে পারবেন, কারণ আপনি দুইটার সাথে এট এ টাইম জড়িত আছেন। না থ্যাংক ইউ নজরুল ভাই। আমার মনে হয় যে হুমায়ুন কবির স্যার আপনি একটু আপনার ইনপুট দিতে পারেন, তবে আমি একটু নজরুল ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে দিস ইজ ট্রু যে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট ইফ আই এম নট রং বাংলাদেশে আর কেউ করে নাই এখনো। এবং আমি যখন ঢাকা চেম্বারের সভাপতি দায়িত্ব পালন করি 2012 সালে, 2013 সালে একটা ইনিশিয়েট করলাম যে আমরা 2000 নিউ এন্টারপ্রেনার ক্রিয়েট করব। তখন কিন্তু আমরা রিয়েলাইজ করলাম যে দেয়ার ইজ এ লট অফ গ্যাপ, এবং তখন কিন্তু অনেকেই বললো যে এন্টারপ্রেনারশিপ একটা ডিপার্টমেন্ট এই দেশে হওয়া উচিত। তো আই এম লাকি যে আমি ওই সময় একে আজাদ চৌধুরী স্যারকে পেয়েছিলাম, যে ওনাকে আমি কনভিন্স করতে পেরেছিলাম, কারণ ডেফিনেটলি আপনি জানেন যে বাংলাদেশে এন্টারপ্রেনারশিপে কোনো শিক্ষক নাই। তো লাকিলি আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরমার প্রোভাইস চ্যান্সেলর শহীদুল আলম বা শহীদুল ইসলাম স্যার, ওনাকে পেয়েছিলাম, উনি পিএইচডি করেছিল এন্টারপ্রেনারশিপ। এনিওয়ে আমার যেটা মনে হয় যে দিস ইজ ট্রু যে আমরা কতগুলো সাহস করেছি যে এন্টারপ্রেনারশিপ সাবজেক্ট, এবং আমার মনে হয় যে মানে আপনাদেরকেও বলবো যে আপনারাও কিন্তু স্ব ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আপনার একটা মডেল, আপনারাও কিন্তু স্টুডেন্টদের কাছে আপনারা কিন্তু আইকন। সো আপনারাও কিন্তু একটু ডিফারেন্ট হইতে আপনারা আমার মনে এখন যদি একটু চেষ্টা করেন যে না আমরা একটা কেস স্টাডি করেন না, আপনার আজকে থেকেই আপনি শুরু করেন না কেস স্টাডি, যে আমার ব্যাচের এই ছাত্রগুলোকে আমি প্রপার ট্র্যাক করে প্রপার নোট করে আমি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটার চাকরি হবে, ইন্ডাস্ট্রি তাকে খুঁজে নিবে, তাই না?
ইন্ডাস্ট্রি তাকে খুঁজে নিবে, অথবা আপনি খুঁজে বের করবেন 40 জন ছাত্রের ভিতরে বা 30 জন ছাত্রের ভিতরে কার এন্টারপ্রেনিউর মাইন্ডসেট আছে। আপনি অন্যদেরকে যদি বলেন যে তুমি তাকে হেল্প করো এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, সে তো 30 জন ফ্রেন্ড পেয়ে গেল, এটা তো বিরাট অপরচুনিটি। 30 জন গ্রাজুয়েট ফ্রেন্ড পাওয়া একটা বিশ্ববিদ্যালয়ে একটা এন্টারপ্রেনিউর জন্য এনা, ওই 30 জনের ভ্যালু বা 30 জনের সার্ভিস সাপোর্ট দিলেই তো ও একজন সাকসেসফুল এন্টারপ্রেনিউর হওয়ার জন্য তার জন্য এনাফ। এনিওয়ে, আমার মনে হয় হুমায়ুন কবির স্যার একটু কাইন্ডলি আপনি যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দরভাবে সামারাইজ করছেন আমাদের নজরুল ভাইয়ের কথাগুলো। তো আমি আবার একটু কারণগুলোর দিকেই যাব। একটা জিনিস আমরা একটু দেখি যে বর্তমান সিচুয়েশনে ইন্ডাস্ট্রিতে কতজন বিবিএ এমবিএ প্রয়োজন আছে। সেই বিবিএ এমবিএ যে আমরা প্রডিউস করছি ইউনিভার্সিটিগুলো থেকে, আসলে কিন্তু অনেক সারপ্লাস থেকে যাচ্ছে কিন্তু এখানে। আবার ইঞ্জিনিয়ারের অনেক প্রয়োজন আছে, সেটা কিন্তু প্রপারলি হচ্ছে না, সেখানে স্কারসিটি আছে। আসলে কিন্তু এই জায়গাটা একটা ইমব্যালেন্স। এটা এই সারপ্লাস অথবা এই ডেফিসিটটা, এটা ম্যানেজটা কে করবে? আচ্ছা, এটা আমি একটু যদি পরে এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি, তার মধ্যে একটু আমাদের ফাহমিদা চৌধুরী ম্যাডাম উনি যেটা বলছিলেন ইন্টার্নশিপের ব্যাপারটা দেখেন। আমি যখন পোস্ট ডক করি জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্স ওখানে, তখন আমি দেখতাম আমার কিছু স্টুডেন্ট সুপারভাইজ করতে হইতো। আমি দেখতাম তারা যখন ইন্টার্নশিপটা করে একদম ফুল টাইম এমপ্লয়ীদের মতো এক একটা অর্গানাইজেশনে যায় সকালে এবং সন্ধ্যার সময় ফিরে আসে, এসে তারপরে আবার সেমিনারে অ্যাটেন্ড করে। তাকে রিপোর্ট করতে হইতো যে হোয়াট হি অর শি লার্ন টুডে, এবং সেটাকে কিন্তু তার ইনপুটের মধ্যে দেখাইতে হইতো আমাকে। এই যে একটা কোলাবোরেশনের ব্যাপারটা ছিল, এই জায়গাটায় আমার এক্সপেরিয়েন্স যেটা, সেটা হলো আমরা স্টুডেন্টদেরকে পাঠাই, ইন্টার্নশিপ একটা অর্গানাইজেশন থেকে নিয়ে আসে, সে যায় কি যায় না সেটার জন্য কিন্তু ওই যে যেখানে ইন্টার্নশিপ করতে যাচ্ছে তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে হয়তো না গিয়ে কোনো একটা জায়গা থেকে একটা কপি নিয়ে এসে তারপর সেটা জমা দিয়ে দিল। আলটিমেটলি এটা যে তার জন্য একটা ক্ষতি হচ্ছে, এটা কিন্তু সেও বুঝতে পারছে না, আমারও কিন্তু ট্র্যাকিংটা নাই। বোথ পার্টিজ আর ইকুয়ালি রেসপন্সিবল কিন্তু এটার জন্য। তো এই জায়গাটা, এটাও কিন্তু কি কারণে তাহলে এটা হচ্ছে না, এটাও কিন্তু আমাদের একটু সোল সার্চিংটা করতে হবে। এখন আমি যদি বলি সরাসরি যে আমরা তো যে কোনো একটা আলোচনা করি, সেই আলোচনা থেকে কোনো একটা আউটকাম আসবে সেটার আশায়। একটা জিনিস দেখেন, পাবলিক সার্ভিস কমিশনটা আছে পাবলিক সার্ভিস ম্যানেজমেন্টের জন্য। আমি ধরে নিচ্ছি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউনিভার্সিটি গুলোকে ম্যানেজ করছে। পাবলিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরদের নাকি একটা ফোরাম আছে, প্রাইভেট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টের যারা চেয়ারম্যান আছেন সম্মানিত, তাদেরও একটা ফোরাম আছে। এগুলো সবই আছে, কিন্তু এই যে দুইটা জায়গা হাত ধরাধরি করে চলার কথা, এই জায়গাটার কোঅর্ডিনেশনের জন্য বা কোলাবোরেশনের জন্য আসলে কিন্তু কোনো ফোরাম নাই। তা আমার আসলে যেটা কথা সেটা হলো যে দায়িত্বটা তাহলে কে নিবে? গ্যাপ আছে, এটা আমরা আইডেন্টিফাই করলাম, প্রবলেম আইডেন্টিফাই করলাম। একটা কথা তো বলে যে ইফ দ্য প্রবলেম ইজ আইডেন্টিফাইড 50% অফ দ্য ওয়ার্ক ইজ ডান। যদি প্রবলেমটা যদি আইডেন্টিফাই হয়, তাহলে এই গ্যাপটা পূরণ করবে কে? ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটির। এই গ্যাপটা পূরণ করার জন্য কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে। আমরা খুব আজকে আলোচনার মধ্যে আমাদের সম্মানিত ডক্টর সবুর খান উনি উপস্থিত আছেন। আমরা মনে হয় অ্যাটলিস্ট ওনাকে আমরা রিকোয়েস্ট করতে পারি যে এরকম কোনো উদ্যোগ নেওয়া সম্ভব কিনা, যেহেতু বাংলাদেশের অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটির যারা বোর্ড অফ ট্রাস্টিতে আছে তাদের কিন্তু ব্যবসাও আছে, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিও আছে। যেহেতু তারা ইন্ডাস্ট্রিতে কি প্রয়োজন সেটাও জানে, ইউনিভার্সিটিতে কি প্র্যাকটিস হচ্ছে আমার মনে হয় সেটার ব্যাপারেও তারা কিছুটা অথবা অধিকাংশ ক্ষেত্রেই তারা অবহিত। এরকম যদি সিচুয়েশনটা হয়, তাহলে এই যে গ্যাপটা পূরণ করার জন্য একটা উদ্যোগ, এটা কি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিতে আপনাদের মতো, আমি ডক্টর সবুর খান স্যারকেই বলছি যে আপনাদের মতো যারা সম্মানিত মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, আপনারা এই জায়গাটার গ্যাপটা পূরণ করতে কোনো উদ্যোগ নিতে পারেন কিনা এবং স্পেসিফিক কোনো অ্যাডভাইস সরকারকে করতে পারেন কিনা? কারণ এটা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হচ্ছে এখন, এখানে যদি এরকম একটা জায়গায় আমরা ঠিক মতো উদ্যোগ না নিতে পারি, তাহলে আমাদের এডুকেশন সিস্টেমটা কিন্তু ওই যে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি যেটা আছে, সেখানে কিন্তু 1954 সনে উনি বলছেন যে শিক্ষার সাথে যদি ক্রিয়েটিভিটির সম্পর্ক সৃষ্টি না হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা ফেল করবেই। এবং এই চতুর্থ সংখ্য বিপ্লবের এই সময় এসে আমি বলতে পারি, যদি এই লিঙ্কেজটা, এই কানেকশনটা না হয় ঠিক মতো, উদ্যোগটা যদি ঠিক মতো না নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের সিস্টেম ফেল করবে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস হবে। আমি অনুরোধ করব আজকের আলোচনা থেকে যদি আমরা একটা রিকোয়েস্ট রাখতে পারি আমাদের ডক্টর একটা উদ্যোগ নিতে,
আমার মনে হয় দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর আমি থ্যাংক থ্যাংক ইউ অমনকর স্যার। আমার মনে হয় আপনি বলার আগেই কিন্তু আমি লিখে ফেলছিলাম, কিন্তু দেখলাম আপনি ওই লাইনই আগাচ্ছেন। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু জাস্ট ফর্ম এ ওয়ান ইন্ডাস্ট্রি একাডেমি অ্যালায়েন্সেস। অ্যাসোসিয়েশন বা মানে সোসাইটি এগুলো হইলে আবার কিন্তু গ্রুপিং যেটা হয় যে অনেক প্রবলেম দাঁড়িয়ে যায়। আমার মনে হয় এই টাইপের একটা অ্যালায়েন্স আমরা করতে পারি। মানে ভেরি গুড ইনিশিয়েটিভ এটা আমার মনে হয় যে আপনি বা আমাদের আমার মনে হয় চৌধুরী আপনারা এবং আমাদের মাসুদ ভাই ওনারাও যদি সবাই মিলে আমরা মনে ইন্ডাস্ট্রি একাডেমি একটা অ্যালায়েন্স যদি আমরা এটা করা যায় তাহলে সুবিধা হবে যে ওই অ্যালায়েন্সটা থেকে আমার মনে হয় এই ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। ইটস এ রাইট টাইম এবং এটা আমরা মনে হয় এখনই ফর্ম করা সম্ভব। এটা আমার মনে হয় যে ইটস ভেরি গুড ইনিশিয়েটিভ। এটা আমি পার্সোনালি বলবো যে ইউ আর রাইট, কারণ যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনে আমিও একজন ডাইরেক্টর, কিন্তু আমরা জানি যে আলটিমেটলি ইজ ভেরি টাফ। আমরা ওখানে নিজেরাও ডিসিশন দেই অনেক কিছু, বাট এত বেশি এজেন্ডা থাকে যে আমরা মানে মূল জায়গায় কিন্তু আমরা আলটিমেটলি কখনোই করতে পারি না। কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো যে বরঞ্চ আমি মনে করি যে ঢাকা চেম্বার বা যখন আমি হয়তো বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট ছিলাম ওইসব জায়গায় কাজ করে কিন্তু অনেক মজা পেয়েছি, কারণ অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে আমরা যতগুলো ইনিশিয়েটিভ নিয়েছি সবগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো এনিওয়ে আমার মনে হয় যে ভেরি গুড আইডিয়া এটা আপনার, এটাকে আমি জানি না আমরা মনে হয় অ্যাকসেপ্ট করতে পারি এবং আমিও চিন্তা করব। আরেকটা ইস্যু আমি একটু আপনাদেরকে অ্যাড করতে চাই আলোচনার জন্য, সেটি হচ্ছে যে আমরা সবাই এমবিএ বিবিএ বা অনার্স মাস্টার্স প্রোভাইড করার জন্য কাজ করছি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো, কিন্তু আমরা টেকনিক্যাল যে স্কিল মানে টেকনিক্যাল এডুকেশন যেটাকে বলা হচ্ছে সেই দিকে আমরা কোনো কাজ সেরকম ভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে আমরা অনেক এডুকেটেড পিপল বের করেছি, তাদের চাকরি নাই, কিন্তু টেকনিক্যাল যে জব গুলো সেখানে কিন্তু মার্কেটে হিউজ ডিমান্ড আছে, শুধু দেশে নয় দেশের বাইরেও টেকনিক্যাল স্কিলড এমপ্লয়ি তারা চাচ্ছে, খুব কম দামে আমাদের আনস্কিলড এমপ্লয়ীদেরকে নিয়ে যাচ্ছে। ওই জায়গাটাতে আমরা আসলে এই ইন্ডাস্ট্রি একাডেমিয়াটাকে ম্যাচ করতে পারি কিনা, কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা। আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রি একাডেমি একটা অ্যালায়েন্স যদি আমরা একেবারে বলা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কন্ট্রিবিউট করলো এবং আমার মনে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করলো, এটা হয়তো একটা ফরম্যাট কিভাবে দাঁড় করানো যায় এটা নিয়ে চিন্তা করা যেতে পারে। এবং আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, কারণ এই কথাগুলো আমি রিপিটেডলি বলে যাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী 4 বছরে যেটা আমি বললাম এটা আমাদের বড় ব্যর্থতা শিক্ষা ব্যবস্থা। কারণ একটা ম্যাচিউর ছেলে যখন এইচএসসি পাস করে সে বিশ্ববিদ্যালয়ে আসে, সে বিশ্ববিদ্যালয়ে এসে কিন্তু একেবারে টোটাল ম্যাচিউর পয়েন্টে আসে, কারণ কলেজ পর্যন্ত কিন্তু গার্ডিয়ান তাকে ফলো আপ করে। স্কুলে তো মারাত্মক ফলো আপ করে, স্কুলে তো মা তার মনে হয় পারলে তার কাপড় ধরে রাখে, তাই না? কিন্তু কলেজ যাওয়ার পরে কিন্তু বাপ্পা একটু তাকে ছেড়ে দেয়। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরে, কারণ আমরা সবাই এখানে ইউনিভার্সিটিতে পড়েছি, তাই না? আমরা কিন্তু সবাই জানি যে ইউনিভার্সিটি আসার পরে আমার বাবা কখনো ইউনিভার্সিটি যায়ও না, ইউনিভার্সিটির চেহারাও দেখেন, তাই না? কিন্তু কলেজে আসার পরে কিন্তু উনি কয়েকবার আসছে, প্রিন্সিপালের সাথে দেখা করছে, খবর টবর। আর স্কুলে থাকার সময় তো পারলে উনি তাকিয়ে থাকতো যে আমি ক্লাসরুমে ঢুকলাম কিনা। তো এই কারণে বলেছি কেন সেটার জন্য টিচারদের সঙ্গে ঝগড়া করে প্যারেন্টসরা। হ্যাঁ না, এই কারণেই বলছি যে আমার মনে হয় যে আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে আমরা কিন্তু এই ট্রান্সফরমেশনটা নিয়ে আসতে হবে, অ্যাসেসমেন্ট, একটা ইভালুয়েশন এবং ছাত্রছাত্রীদেরকে চ্যালেঞ্জ গুলো দেওয়া। এই যে আমরা বললাম যে ছাত্র কেন টেবিলে লিখবে, আপনি দেখেন এখনো ছাত্রছাত্রী নকল করে, কেন নকল করবে? এই যুগে নকল করার তো আমি একটু আগেও বলেছি, আমি তো মনে করি এই যুগে ছাত্রছাত্রীকে শিক্ষকরা বলবো তুমি বই খুলে লিখো, তুমি বই খুলে লিখো, ওপেন বুক সিস্টেম তুমি দেখো, দেখা দেখি লিখতে পারো কিনা। আমি কারণ এমন সব কোশ্চেন করা হবে যে সে বই খুলেও সে কোনো তাল পাবে না, কারণ বিকজ তার মাথা তার ব্রেনটাকে বের। এখন স্টুডেন্ট যদি জানে যে আমার গত বছর এই কোশ্চেন করা হলো, এটাতে এই কোশ্চেন করে, যেমন বিসিএস এ দেখেন, আমি বিসিএস কে ছোট করে দেখছি না, আমার কি হচ্ছে বিসিএস আমি সারাক্ষণ পড়ে আমি বিসিএস ওভারকাম করলাম। তো আলটিমেটলি তো আমার তো এটা হওয়া উচিত না, আমার তো বিসিএস এর পরীক্ষাগুলো হওয়া উচিত, কিন্তু আলটিমেটলি তুমি ফিল্ড লেভেলে গিয়ে কি ধরনের কন্ট্রিবিউশন করতে পারবা, তোমার রিয়েল লাইফ সম্পর্কে তুমি এক্সপেরিয়েন্স দাও, তাহলে কি হবে ক্রিয়েটিভ মাইন্ডেড ছেলেবেলে গুলো কিন্তু মানে আলটিমেটলি বা ইনোভেটিভ মাইন্ডেড ছেলেবেলে গুলোকে যাবে। আমি হয়তো আবার বিসিএস এর কেউ হয়তো আমাকে আবার ভুল বুঝবেন না, আমি তাদের পক্ষ নিয়েই বলছি যে তাদেরকেও তো দোষ তো এটা বিসিএস সিস্টেমে, কারণ তাদেরকে বলা হয় তোমরা পড়াশোনা করো, মুখস্থ করো, 10 বছরের কোশ্চেন দেখো, বই পড়ো, বিসিএস এর গাইড পড়ো, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে। কিন্তু এটা কি ঠিক? আমি যে কথাটা বিএম এর উদাহরণটা দিলাম, যে তাদের যদি বলা হইতো যে না, ইউ হ্যাভ টু প্রুভ ইট দ্যাট ইউ হ্যাভ দ্য এবিলিটি টু সার্ভ টু দ্য কান্ট্রি। তো এই জন্যই আমরা বলবো যে আমার মনে হয় ইটস এ গুড আইডিয়া যে আমরা এখন সময় আসছে যে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করার জন্য, কারণ কোভিড না আসলে তো আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না, তাই না? জি, থ্যাংক ইউ। আমার মনে হয় ফাহমিদা চৌধুরী আপনি বলেন, কারণ যেহেতু শেখ ভাই মনে হয় এখন পর্যন্ত মনে ওয়েব লেন্থ খুঁজে পাচ্ছেন না উনি।
মাসিকুর ভাইয়ের সঙ্গে আমার দুবার কথা হলো, উনি আসলে ওই নেটওয়ার্ক প্রবলেমে পড়েছেন, কানেক্ট হতে পারছেন না। তো আমার মনে হয় স্যার আমরা খুব লাইভলি একটা আলোচনা করলাম। আসলে আমাদের মেইন উদ্যোগটাই ছিল যে গ্যাপটা কমিয়ে আনা, এবং গ্যাপটা কমিয়ে আনার জন্য আমরা প্রথম যেটা করতে চেয়েছি সেটি হচ্ছে নিড আইডেন্টিফিকেশন। এবং আমি জানি যে আপনারা যারা সিনিয়ররা আছেন, নজরুল স্যার আছেন, হুমায়ুন স্যার আছেন, সবুর খান স্যার আছেন, আপনারা খুব ভালোভাবে জানেন যে ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা কি এবং কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে। আমরা তাকিয়ে রইলাম সেই জয়েন্ট কোলাবোরেশনের দিকে, যেটার হিন্টস দিলেন আপনারা। আশা করছি আমরা সবাই মিলে যদি তৈরি থাকি, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমাদের যে সোশ্যাল কমিটমেন্ট সোসাইটির প্রতি, সেইখানে আমরা কিছু কন্ট্রিবিউশন রাখতে পারবো। এবং অবশ্যই গ্যাপটা মিনিমাইজ হলে আমাদের দেশের জন্যই কল্যাণকর হবে। চারিদিকে যে চাকরি সবাই হারানোর ভয় পাচ্ছে, আমার মনে হয় চাকরির আসলে বাংলাদেশে কোনো অভাব নাই। প্রয়োজন শুধু সঠিক স্কিলটা তাদেরকে দেওয়া, এবং সেটা দেওয়ার জন্য ইউনিভার্সিটি গুলো আমার মনে হয় যে সবচাইতে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসাবে আছে। আপনারা যদি স্যার ঠিক মতন দাঁড়ান, হাতিয়ার হাতে নেন, যোদ্ধা হিসেবে সবাইকে সাথে পান, আমরা আমাদের দেশের ক্রাইসিস বলেন বা প্যান্ডেমিক সিচুয়েশনের ক্রাইসিস বলেন, সবটাই ওভারকাম করতে পারবো। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাসিকুর ভাই যেহেতু নাই, আমি ওনার সেকেন্ড ইন কমান্ড হিসেবে লাইভটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যারদের সঙ্গে আমার পার্সোনালি কাজ করার সুযোগ হয়েছে, এবং অবশ্যই ভবিষ্যতে যখন আমরা সামনে এগিয়ে যাব একসাথে কাজ করব, সেই প্রত্যাশা রেখে আমাদের যারা দর্শক আছেন এখনো এবং ছিলেন শুরু থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে কমেন্ট দিয়েছেন, আমরা সবার কন্ট্রিবিউশন চাচ্ছি, সবার সাজেশন চাচ্ছি। বিএসএইচআরএম শুধুমাত্র এইচআর সোসাইটির জন্য কাজ করবে না, বাংলাদেশে অ্যাজ এ হোল প্রত্যেকটি সমস্যার দিকে তার সজাগ দৃষ্টি আছে, এবং এইভাবেই তারা একসাথে কাজ করে যাওয়ার জন্য অগ্রগামী হবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম, সবাইকে ধন্যবাদ, দেখা হবে। জি স্যার। জি, সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।